অফকোর্স ঠিক মঙ্গলবারটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল এবং বুধবারে আমরা পা রেখে ফেললাম। শুরু হয়ে গেল ভৌতিক 90.8, যেখানটায় আর যে কনক রয়েছে আপনার সাথে এবং ফিরোজ খান, যারা আপনার সাথে থাকবে ঠিক রাত 2টো পর্যন্ত। অনেকগুলো ওয়ে রয়েছে আমাদের সাথে কানেক্টেড থাকবার জন্য এবং আপনার মন্তব্যগুলো জানাবার জন্য। সেটার জন্য অবশ্যই যেটা করতে হবে, আপনি SMS মাধ্যমে লিখবেন, ফেসবুক মাধ্যমে লিখবেন এবং ইমেইলের মাধ্যমে আমাদেরকে ঘটনা রেকর্ড করে সেন্ড করবেন। আর যারা যারা ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে চান তাদের জন্য অপশন একটাই, উইচ ইজ facebook.com/ভৌতিক90.8 এবং সেখানটায় যে পেজটি পাবেন ভৌতিকের, সেই পেজে অবশ্যই আমাদেরকে আপনি ইনবক্স করবেন যাতে করে আমরা সেটি রিড আউট করতে পারি, শুনতে পারি ফিরোজ খান আর যে কনক এবং ফিরোজ খান। দেখতে দেখতে ভৌতিক 90.8 বড় হচ্ছে এবং আপনাদের সাধুবাদ নিয়ে এগিয়ে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। হোপফুলি দিস ইজ গোনা বি দ্য বেস্ট হরর শো এবং আমরা এটি প্রমাণ করে ছাড়বো যে বাংলাদেশে কোনো হরর শো যদি থেকে থাকে তাহলে সেটা ভৌতিক 90.8 হবে এবং সেটার জন্য আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনি ঘটনা লিখে পাঠান এবং আমাদের স্টুডিওতে আসুন, এসে আমাদেরকে ঘটনা বলুন। আনকমন কিছু ঘটনা, বিশ্বাসযোগ্য কিছু ঘটনা, একেবারে ব্যক্তিগত কিছু ঘটনা যে ঘটনার সাথে ভয়ের কোনো সম্পৃক্ততা রয়েছে। যদি SMS করতে চান আর SMS করতে চাইলে আমাদের কাছে লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমরা রাতে 2টো পর্যন্ত আপনার সাথে আছি, চেষ্টা করবো আপনাকে অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা শোনানোর জন্য। আর ফেসবুকে যদি লিখতে চান তাহলে সিম্পলি চলে যাবেন facebook.com/Asian Radio, সেই ঠিকানায়। সেখানটায় গেলে আপনি দেখতে পাবেন ভৌতিকের একটি পোস্ট দেওয়া রয়েছে, সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন। আমরা ট্রাই করবো সেটি রিড আউট করবার জন্য এবং যারা যারা আমাদের ফেসবুক ফ্যান পেজে ইনবক্স করছেন বিভিন্ন কমেন্ট, তাদেরকে বলছি আপনাদের কমেন্ট রিড আউট হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। সো অবশ্যই উপরে কমেন্ট করতে হবে এবং কমেন্ট করতে হবে শুধুমাত্র এশিয়ান রেডিওর ফ্যান পেজে। ভৌতিকের পেজে যদি আপনারা কমেন্ট করে থাকেন তাহলে সেটিও পড়া হবে না, বিকজ আমরা ভৌতিকের পেজটা খুলেছি শুধুমাত্র আপনাদের সাথে কানেক্টেড থাকবার জন্য, আপনার ঘটনাগুলো নেবার জন্য, কারণ ইমেইল খুব একটা অ্যাভেলেবেল না। এনিওয়েজ, আমরা শুরুতে আর কোনো কথাবার্তা না বলে একটা ঘটনা শুনে ফেলবো ফিরোজ খানের কণ্ঠে এবং এর পরপরই আমরা ফিরে আসি আপনার কমেন্ট এবং SMS গুলো নিয়ে। টিল দেন সাথেই থাকুন, লিখতে থাকুন আপনার কথাবার্তাগুলো 2323 এই নাম্বারটায়। আজকের গল্পের নিচ্ছ গল্প নয়, সত্য ঘটনা। ইন্টারমিডিয়েট পাশ করে সবে মাত্র ডিগ্রিতে নটরডেম কলেজে ভর্তি হয়েছি। উর্ফি মাস্তান, বহিমিয়ান, ধরাকে সরা জ্ঞান করার স্বভাব দোষে পরিণত হয়ে গেছিলাম। সবার চাইতে একটু বেশি বোঝা, অন্যদেরকে হেয় প্রতিপন্ন করাই ছিল রাজ্যের আনন্দ। সবার মধ্যেই এ জাতীয় উপসর্গগুলো এক সময় বাসা বাঁধে। সময়ের প্রভাবে শিক্ষা, জ্ঞান ও পারিপার্শ্বিকতার ক্রমেই দোষগুলো কাটতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্যটুকু বেশি লক্ষ্য করা যায়। তাই আমাদের দোষের অন্ত ছিল না। এর মধ্যেই অবিশ্বাসীদের দলে নাম লিখিয়ে ফেলেছি। ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি। এলাকার বাঘা বাঘা ধর্মবিশ্বাসীদেরকে বিতর্ক জালে আটকে শিষ্যত্ব বরণে বাধ্য করছি। তবে আমার ভেতর একটা ছন্নছাড়া ভাব সব সময় কাজ করত। তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। বিষভেদে চালাতাম পরীক্ষা নিরীক্ষা, যতদিন ভালো লাগত ততদিন। কিন্তু গুণীর বচন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বলতো চর্চা চর্চা, ও চর্চা ছাড়া কোনো বিষয়কে আয়ত্ত করা যায় না। কে শুনে কার কথা, নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলোকে বলি দিয়ে বর্তমানে মানবতা জীবনযাপন করছে। জীবন যুদ্ধে যারা সফল, সেই রকম কেউ আমার কাছে এলে একটি দুঃখবোধ যেন আমাকে ছুঁয়ে যায়। তাছাড়া বিন্দাস আছে। বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টাচ্ছে। আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারছি না। যুক্তি তর্কের মধ্যে আল্লাহর অস্তিত্ব বারবার উপলব্ধি করি, তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাস নেই। মানুষে মানুষে প্রভেদ খুঁজে পাই না। সবার মাঝেই মানসিক দোষগুণগুলো প্রত্যক্ষ করি। তাই ধর্ম দিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয়। যে ঘটনাটা বলতে চাচ্ছি তার সাথে উপরে উল্লেখিত বিষয়গুলোর একটি সম্পর্ক আছে বিধায় বলতে হলো। আমার এক বন্ধু, নাম রফিক, ক্লাস 5 থেকে বন্ধুত্ব। বছর 2 হলো ওর বাবা
মারা গেছেন। বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের 16 আনা ভার নেমে আসলো। মা, 2 বোন, 3 ভাই এর সংসার। বাবা মারা যাওয়ার পরে ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দুঃখ কষ্ট, যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকরিতে লাগতে। ও ম্যাট্রিক পাশ করে পাঠ করে সুপারভাইজার হিসাবে ঢুকেছিলেন। সে কবে আজও ওই একই চাকরিতে লেগে আছে। কোনো উন্নতি নেই, অবনতিও নেই। বন্ধুটির বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দুজনই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে, যার যার সন্তান সহ। আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না। রফিক তখনও বিয়ে করেনি। এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল, দোস্ত, একটু বিপদে পড়েছি। আমি বললাম, নির্দ্বিধায় বল, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সাহায্য করব। ও যা বলল তা শুনে আমার মনে হলো ও মানসিকভাবে অসুস্থ তা কিনা ভাবছি। জিনভূত এগুলোর অস্তিত্ব কোনোটাই বিশ্বাস করি না। ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমাতে গেলেই কে বা কারা যেন ওদের টিনের দেওয়ালে খামচা খামচি ছড়ে ছড়ে আছাড় কাটতে থাকে, যার ফলে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়ছে ওর। কোন প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত কয়েক মাস ধরে রোজ রাতেই ঘটছে। আমি বললাম, ওকে, আজ রাতে আমি তোর সাথে তোদের বাসাতে থাকব। একটি হকি স্টিক ও টর্চ লাইটের ব্যবস্থা করে রাখিস। আমি সময় মতো পৌঁছে যাব। রাত 10টা নাগাদ রাজ্যকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। ওদের বাসাটা শহরতলি প্রায় শেষ প্রান্তে অবস্থিত, রাস্তার ওপারে। একটি দোতলা বাড়ি, তার পেছনে 15 থেকে 20 গজ ভাড়াকে ওদের সম্পূর্ণ টিনের ঘরটি হালকা গাছগাছালিতে ঢাকা। ওদের বাড়ির পেছনে আর কোনো বাড়ি নেই। ঢাকার ভাষায় তখন সেই অঞ্চলকে নামা বলতো নিচু ফসলের জমি ও খাল বিলের সমারোহ। রাতের খাবার খেয়ে রাত 12টা নাগাদ আমরা 2 বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। রফিক বলল, লাইট নিভানোর পরে শুরু হবে অত্যাচার। আমাকে আরো বলল, এমনিতে কোনো ভয় নেই, এ পর্যন্ত কোনো ক্ষতি করিনি, শুধুমাত্র শব্দ করা ছাড়া। লাইট নেভানোর সাথে সাথে শুরু হয়ে গেল ভূতের খেলা। আমি আর রফিক লাইট জ্বালিয়ে হকি স্টিক আর টর্চ লাইট হাতে বেরিয়ে পড়লাম। বাড়ির চারপাশে ঘুরে দেখে মনের কোণে লুকিয়ে থাকা সন্দেহটাও আর বাকি রইল না। বাড়িটার 5 গজের মধ্যে কোনো গাছ গাছালির ডাল পর্যন্ত নেই, যে বাতাসটা টিনের দেওয়ালে টক্কর খেয়ে এ জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম। এ কেমন খেলা? রফিককে বললাম, তুই ঘরে ঢুকে লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়, আমি একটু পরে আসছি। ও ঘরে ঢুকে দরজাটা বেরিয়ে দিয়ে লাইটটা নিভিয়ে দিয়ে ও শুয়ে পড়ল। তখনই শুরু হলো আবারও সেই একই শব্দ। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আশেপাশে মানুষজনের কোনো উপস্থিতি নেই, তবু শব্দটা আসছে। এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ছে না। তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সকালে কাউকে কিছুটা না বলেই চলে এলাম। আর অনবরত মনে একটি প্রশ্ন উদয় হতে থাকলো, কারণ ছাড়া এই ঘটনাটা কিছুই ঘটতে পারে না। কিন্তু কারণটা কি? পৃথিবীর সমস্ত নামকরা মনোবিজ্ঞানীদের বই পড়া শুরু করলাম, কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। 2 বছর পর উত্তর বেরিয়ে এলো। পশ্চিম বাংলা বিজ্ঞান পরিষদের সভাপতি প্রবীর ঘোষের লেখা বইটি থেকে। বইটির নাম ভুলে গেছি। সাথে সাথে রফিককে একান্তে ডেকে নিয়ে বলেছিলাম, দোস্ত, আওয়াজ তোমার ঘরের ভেতর থেকেই কেউ না কেউ করছে। তোমাদের দায়িত্বহীনতায় তোমাদের উপর খেপে গেছে, এসব করে তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস করো তো তুমি তোমার 2 বোনকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে আমার বিশ্বাস তুমি এই নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপর রফিক মাসখানেক দিন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে একটি আপোষ করে
তার বোনদেরকে স্বামীর বাড়ি পাঠিয়ে দেন। এরপর থেকে সেই ভূত আর ওদেরকে চালায়নি। ভাইয়া, এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। একটি রিসার্চফুল ঘটনা নাকি একটি সম্পূর্ণ রিসার্চ আমি ঠিক বুঝতে পারছি না, বাট এরকম কিছু একটা শুনে ফেললাম। ভৌতিকের নতুন একটা ফ্লেভার আজকে পেলাম, এবং বেসিক্যালি বিশ্বাস করেন কিংবা না করেন, এই ধরনের ফ্লেভার গুলো আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি খুঁজে বেড়াচ্ছি। অলরাইট, আর যে কনক ঠিক এই মুহূর্তে আপনার সাথেই রুচি ভৌতিক 90.8 নিয়ে, এবং ফেসবুক মাধ্যমে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন। আপনি যদি লিখতে চান তাহলে সিম্পলি চলে যাবেন facebook.com/AsianRadio সেই ঠিকানায়, এবং সেখানটায় অনেকে কমেন্ট করছেন। আপনি সেখানে কমেন্ট করবেন। ইব্রাহিম খান আলিফ তিনি বাংলাদেশ থেকে লিখেছেন, বলছে আমি মোহাম্মদ ইব্রাহিম, পশ্চিম মুক্তারপুর মুন্সিগঞ্জ থেকে শুনছি আপনাদেরকে এবং নিয়মিত একজন শ্রোতা, সাথেই ছিলাম এবং থাকবো। অসংখ্য ধন্যবাদ। সোহাগ আমাদেরকে লিখেছেন, ভাই আমি নারায়ণগঞ্জ থেকে শুনছি, কখন 12টা বাজবে তেমনটাই আমি অপেক্ষা করছিলাম এবং সময় ফুরত ছিল না। সীমান্ত হৃদয় তিনি বলছেন আমিও আছি ব্রো, ওকে সাথেই থাকুন। আমাদেরকে লিখেছেন সরকার, ফার্স্ট স্টোরিটা অসম ছিল, সো হরিবল, পরের গুলো হোপফুলি ভালো হবে। অবশ্যই ভালো হতে বাধ্য, এবং আপনাদেরকে আজকে একটা জিনিস বেশি আশ্বস্ত করতে পারে, আজকে যে বড় গল্পটা রয়েছে অর্থাৎ ভৌতিক সাহিত্য, সেই গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। যারা যারা জেগে থাকতে চান তাদের জন্য এটা একটা সারপ্রাইজ এবং তাদের জন্য একটা গিফট বলা যেতে পারে ভৌতিক 90.8 এর পক্ষ থেকে। এনিওয়েজ, রয়েছেন আমার সাথে অনেকগুলো বন্ধু, মাহফুজুল ইসলাম জানিছ, আর অনেকে ফেসবুক মাধ্যমে আমরা অল্প কয়েকটা কমেন্ট পড়ে দেন সেকেন্ড স্টোরি, এরপর পর লিসেনারকে নিয়ে আমরা ব্যাক করবো। আজকে সেই সম্পর্কে এবং ঘটনাগুলো আপনার কাছে কেমন আছে সেই মতামত আমাদেরকে লিখে পাঠান। আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আমাদেরকে SMS এর মাধ্যমে অসংখ্য বন্ধুরা লিখেছে। উষাদ আছে আমাদের সাথে ঢাকা থেকে এসে আজকে অনেক ভয় পাচ্ছে, আমরা লিখেছে। তালাত লিখেছে আমাদেরকে লিখেছে। সারহা আছে আমাদের সাথে ইব্রাহিমপুর থেকে। সারহা লিখেছে ইব্রাহিমপুর থেকে, সে অনেক ভয় পাচ্ছে, আমরা লিখেছে আর ভয় পেতে চায়। লিখেছে আমাদেরকে আলম সামি আছে, সে আজকে আমাদের নতুন বন্ধু, আপনাকে স্বাগত জানাচ্ছে ভৌতিক 90.8 লিখেছে। সামি আমাদের সাথে রামপুরা থেকে আছে। মাসুম আছে ডেমরা থেকে আমাদের সাথে। আরিফ মিলা থেকে। পাপ্পু চৌধুরী আছে চৌধুরী পাড়া থেকে লিখেছে, আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছে এমন একটি শো করার জন্য। নয়ন আছে আমাদের সাথে কল্যাণপুর থেকে। আমাদের সাথে আছে গাজী শান্ত কিশোরপুর থেকে। অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এই মুহূর্তে SMS এর মাধ্যমে যুক্ত আছে। কোনো অফকোর্স এসবের মাধ্যমে আপনি লিখতে থাকুন এবং ফেসবুক মাধ্যমে আপনার কমেন্ট করতে চাইলে facebook.com/AsianRadio সেই ঠিকানায় চলে যাবেন। যারা ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে চান তাদের জন্য অপশনটা একটু ডিফারেন্ট। অপশনটা হচ্ছে এরকম, ভৌতিকের একটি পেজ রয়েছে which is facebook.com/ভৌতিক 90.8 এবং ভৌতিকের বানান হচ্ছে BHOUTIK। অফকোর্স সেই পেজে গিয়ে আপনি শুধুমাত্র আপনার ঘটনাগুলো আমাদেরকে ইনবক্স করবেন, নট এর কমেন্ট করবার জন্য একটাই ঠিকানা, সেটি হচ্ছে এশিয়ান রেডিও যে ফ্যান পেজ রয়েছে সেটি, এবং ইমেইলের মাধ্যমে যারা যারা আমাদের সাথে জয়েন করতে চান, ভয়েস রেকর্ড করে পাঠাতে দেন, তাদের জন্য ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক908@gmail.com। ভৌতিকের বানানটি আরেকবার বলে নিচ্ছি, BHOUTIK। Here we're going for the second story। এরপর পর ফিরছি, সাথে থাকুন এবং কমেন্ট করুন আর লিখুন 2323 নাম্বারটায়। ঘটনাটা শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে। সে চাকরির সূত্রে খুলনা থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিলমারি থানার কালকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদে এসে পড়ান। মূল ঘটনাটি বলি তার ভাষায়। সেদিন ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকেল 6টায়। আমাদের সদর থানা পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমাদের বাড়ি আরো 20 কিলোমিটারের পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটরসাইকেলকে ভাড়া করে মোটরসাইকেলে করে বাজার পর্যন্ত আসি। এরপর রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারছে না, তাই তাকে ছেড়ে দেই। আর আমি পৌঁছাতে সময় তখন রাত 9:50। বাজার থেকে আরো 3 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। বাজারে কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারির টর্চ লাইট ছিল। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা ছিল মাটির রাস্তা।
রাস্তার বাম পাশে ছিল খাল, ডান পাশে পাট ক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পুজো মণ্ডপ। মণ্ডপটার গেটের উপরে একটা মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে ও তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তিটার গায়ে শেওলা পড়ায় ওইটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হয় কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আর আমাকে ধরবে। কিছুই দেখছি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আসছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে খুব সাহস পাই। নৌকা লাইট মারি, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি জিজ্ঞাসা করি, কেউ আছে? তবু কোনো সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভেতরে লাইট মারি। ভেতরে যাকে দেখলাম তাকে আমি চিনি। নাম হচ্ছে গফুর। গফুরকে বললাম, কিরে তুই এত রাতে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনাদের বাড়ি পৌঁছে দেবে কে? আপনাদেরকে নদী পার করবে কে? এত রাতে কথাটা শুনে আমি ঘড়িটার দিকে তাকালাম। তখন সময় রাত 1:55। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় তো হতে পারে না। আমি কি 3 ঘন্টা হাঁটছি? মোটের পরে 30 থেকে 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর আমার একটু পার করিয়ে দাও। ওই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পারে ভেনার পর আমি গফুরকে বললাম, গফুর আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে? গফুর একটু ভেবে বলল, ভয় পাচ্ছেন? চলেন। আমরা দুজন একসাথে হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছনে পেছনে হাঁটছে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। একটু যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটা মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া অবস্থায় কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারায় আমাদেরকে ডাকছে। মেয়েটিকে দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি তাদের সবকিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমন ভাবে মুখ চাওয়াচাই করছে যেন আমি তাদেরকে মিথ্যা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে ও ময়নার বাবা একটু প্রভাবশালী ছিল। তাদের এই ব্যাপারটি মেয়েটির পরিবার মেনে নেয়নি, তাই মেয়েটি সুইসাইড করেছে। ও সেদিন থেকে গফুরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভাইয়া, এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অলরাইট, আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম। ঘটনা এবং একই সাথে হারানো একটা বিজ্ঞপ্তি বলা যেতে পারে। প্রতীক 90.8 নিয়ে এটিকে বলতে আর যে কনক এবং ফিরোজ খান যারা 2 পর্যন্ত থাকবে আপনার সাথে, তাদেরকে আপনি চাইলে কিন্তু লিখতে পারেন। SMS মাধ্যমে লিখতে চাইলে AR স্পেস নেম লোকেশন দেন, কথাবার্তা সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার হুইচ ইজ 2323। ফেসবুক মাধ্যম রয়েছে, সেখানটায় জয়েন করবেন। চলে যাবেন সিম্পলি আপনার ফেসবুকের সার্চ বাটন এবং সেখানটা গিয়ে লিখে ফেলবেন facebook.com/AsianRadio। অফকোর্স সেই পেজটাইতে আপনি লাইক দিবেন এবং তারপর আমাদের যে পোস্ট দেওয়া রয়েছে সেই পোস্টে কমেন্ট করবার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি লিসেনার্স সেগমেন্টে, যে সেগমেন্টে আপনি চাইলে আসতে পারেন আমাদের স্টুডিওতে এবং এখানে এসে আপনি ঘটনা শেয়ার করতে পারেন, আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোনো ঘটনা। অবশ্যই সেটার জন্য আপনাকে সেলফোনের মেসেজ অপশনটা গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে?
আসসালামু আলাইকুম, আমি তৌসিফ মাহমুদ, ডেমরা, ঢাকা থেকে। আমি আজকে আসছি একটা ভৌতিক গল্প বলার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। জি প্লিজ, আপনি শুরু করুন। তো আমার বাসা হলো ডেমরা। তো আমার বাসায় নাকি ম্যাক্সিমাম টাইমে পরীর নুপুর, পায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায়। আচ্ছা, তো এটা এক সময় আমার ছোট বোন আমার সাথে শেয়ার করে। তো ব্যাপারটা আমি তখন সিরিয়াসলি নেইনি, বিকজ যে আমি এই জিনিসটাকে কখনোই বিলিভ করতাম না। দেন আমি যখন জিনিসটাকে নিয়ে যখন থিঙ্ক করলাম যে আসলে কি আমাদের বাসার ছাদে পরি টাইপের কোনো কিছু আছে কিনা, দেন আমি একদিন রাত্রে নিজে থেকে ইচ্ছা করে রাত্রে ছাদে গেছি যে আসলে এই টাইপের কোনো কিছু জিনিস আছে কিনা এটা দেখার জন্য। তো ছাদে যখন যাওয়া হয়, তো প্রথম দিন আমি মোটামুটি কিছুটা নার্ভাস ফিল করি, বিকজ আমার বাসাটা একদম নদীর সাথে। তো এতটাই বাতাস ছিল যে নিজের ভিতরে একটা ভয় জিনিসটা কাজ করছে। আচ্ছা, আপনি কি এর আগে কখনো ছাদে যাননি? সেটা প্রথমবার ছিল নাকি? হ্যাঁ, না, আগে পরে যাওয়া হয়েছে, বাট যখন আমি আমার ছোট বোন আমার সাথে শোনার পরে আপনি প্রথম গেলেন এবং নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ জি, ব্যাপারটা থিঙ্ক করার জন্য আমি ছাদে যাওয়া হলো। তো প্রথম আমি অনেক ভয় পেয়ে গেছি যে আসলেই কি এই টাইপের কিছু আছে কিনা। তো তখন আমার ভিতরে কিছু ওরকম ফিল করছি যে না, যে আমি নার্ভাস ফিল করতেছি, ভয় লাগতেছে আমার, যে বিকজ আমার শরীরে ঠান্ডা বাতাস বইতেছে আর কি লাগতেছে, যে আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি যে আসলে কি যে আছে কিনা। তো আমি ভয়ে নিচে চলে যাই। নিচে যখন আমি চলে যাই তখন আমি আম্মুর সাথে ব্যাপারটা শেয়ার করি। শেয়ার করার পরে আম্মু বলে যে না, উপরে যাওয়া দরকার নেই, তুমি নিচে শুয়ে থাকো। দেন আমি ওই দিন সারা রাত তো ঘুমাইতে আমি চিন্তা করছি যে যখনই আওয়াজটা হবে, নুপুরের আওয়াজ হবে, তখন সাথে সাথে আমি ছাদে চলে যাব এবং যাই দেখব। তো আমি ওই দিন ঘুমাই না, টেনশন করতেছি যে কখন আওয়াজটা আসবে। তো এক সময় যে আমি শুয়া চিন্তা করতেছি, আর প্রথম কিছু সামান্য একটু আওয়াজ পাইছি। আচ্ছা, এটা কতক্ষণ পরে? হ্যাঁ, এটা হবে 1 ঘন্টা পরে। আচ্ছা, ওকে। হ্যাঁ, তখন রাত্র বাজে 3টা। তো যখন আওয়াজটা আমি পাইছি তখন চিন্তা করতেছি যে এটা আসলে কি আওয়াজ হইলো কিনা। তো আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম, যে ক্লিয়ারলি বুঝার জন্য। তো প্রায় আবার 10 মিনিট পরে তো মোটামুটি লং টাইম একটা আওয়াজ হইলো। একটা মানুষ যেভাবে নাচলে যেরকম আওয়াজ হয়, যে ঝুমুরের আওয়াজ হয়, তো সেম ওইরকম একটা ঝুমকার আওয়াজ হচ্ছে। তো তখন আমি সাথে সাথে ছাদে চলে গেলাম, যাই দেখি যে আসলে এরকম কিচ্ছু নেই। তো যখন আমি ছাদে এদিক ওদিক তাকাচ্ছি, এদিক ওদিক ঘোরাফেরা করতেছি, তো আমি এক কোণায় দেখতেছি সাদা একটা পোশাক। তো ওই জিনিসটা দেখে আমি সাথে সাথে এত ভয় পেয়ে গেছি, আমি নিচে চলে আসছি। তো তারপর থেকে আমার ছাদে যাওয়া এখন আর হয় না। বেসিক্যালি আমি রাতে 12টার পরে ছাদে যাই না, বিকজ অনেক ভয় করে যে আসলে এরকম কিছু আসছে। এখনো মাঝে মাঝে আমার বাসার ছাদে থেকে এরকম 12টার পরে, 2টার পরে, মাঝে রাতে, গভীর রাতে এরকম নুপুরের পায়ের আওয়াজ শব্দ শোনা যায়। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইউসুফ ভাই আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবার জন্য। আশা করছি সবসময় ভৌতিক টিমের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ফেসবুকে অনেকে লিখছেন এবং ইউসুফ ভাই আমাদেরকে ঘটনা শুনলেন, আমরা সেটা শুনে ফেললাম। ভৌতিকে যদি আপনি ইউসুফ ভাইয়ের মতো করে আমাদের সাথে আসতে চান, তাহলে সিম্পলি আপনার মোবাইলের মেসেজ অপশনটা গিয়ে লিখতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটা আব্দুল্লাহ আল মামুন, তিনি বলছেন ঢাকা বিশ্ব শো করার জন্য। আনিল আছে আমাদের সাথে, এমডি হোসেন আছে আমাদের সাথে কাওলা বাজার থেকে, শুনছে অনেকে ভয় পাচ্ছে। রোজ আছে আমাদের সাথে রামপুরা থেকে, নাইম আছে ফার্মগেট থেকে, আমাদের সাইম আছে আমাদের সাথে রামপুরা থেকে, আজ প্রথম শুনছে। কামরুল হাসান আছে আমাদের সাথে, কনক। তারপর তাহলে আপনার কমেন্ট এবং এসএমএস নিয়ে আর একটু পর ফিরছি, বিকজ আমরা কিন্তু ঘটনা শুনবো ঠিক এই মুহূর্তে। আরেকটা ঘটনায় চলে যাব এবং সেই ঘটনাটা আমাদেরকে পড়ে শোনাবেন ফিরোজ খান। আপনি আপনার কথাবার্তাগুলো 2323 এই নম্বরে লিখবেন এবং আমাদেরকে ফেসবুকে কমেন্ট করবেন facebook.com/Asian Radio সেই ঠিকানায়। আমি রাব্বি সাবার থেকে। রোড অ্যাক্সিডেন্টে আমার নানি মারা যাওয়ার পরে নানাকে আবার বিয়ে দেওয়া হলো। নতুন নানি খুবই ভালো মানুষ,
তেমনি তার পরিবারের মানুষেরা। নতুন নানির বাপের বাড়ি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। এই গ্রামে যে বড় বিলটি আছে তার মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো 8-10টা করে বাড়ি। যাতায়াতের একমাত্র মাধ্যম ছোট নৌকা। প্রায় সব পরিবারেই একটি করে নৌকা আছে। ইলেকট্রিসিটি পৌঁছানোর প্রশ্নই ওঠে না। আমরা একবার খুব আয়োজন করে সেখানে বেড়াতে গেলাম। ফরিদপুরের মানুষের রান্নার হাত খুবই ভালো। দুপুরে বেশ মজা করে খেয়ে আয়েশ করে একটা ঘুম দিয়ে বিকেলে উঠলাম। এরপর নৌকা নিয়ে বিকেলে বিলে শাপলা তুলতে গেলাম। সন্ধ্যার পরে দেখি নানার ছোট ভাই জাহিদ ভাই নৌকা নিয়ে মাছ মারতে চলছেন। আমিও যাব সিদ্ধান্ত হলো। আমরা 3 জন, আমি, জাহিদ ভাই ও তার বন্ধু মেহেদি ভাই। সরঞ্জাম নেওয়া হলো চাল, কোচ, হারিকেন এবং পর্যাপ্ত পরিমাণে সিগারেট। আমিও তখন সিগারেট খাওয়া শিখে গেছি। খুব রোমাঞ্চ হচ্ছিল। অর্ধেক চাঁদ আছে আকাশে, আমি নৌকার মাঝখানে বাবু হয়ে বসে আছি আর আকাশ দেখছি আর সিগারেট খাচ্ছি। অপূর্ব লাগছে প্রকৃতি। অর্ধেক চাঁদও শহরের পূর্ণিমাকে হার মানায়। তামাক পর্বে আমাকে ডাকা হলো না। কিছুটা মন খারাপ হলো। তারপর শুরু হলো মাছ ধরা। আমি বসে আছি চালক মেহেদি ভাইয়ের কাছাকাছি। জাহিদ ভাই জাল মারছেন। মাছ খারাপ উঠছে না। একটু দূরে বেশি মাছ পাওয়ার আশায় আমরা এগিয়ে চললাম। যতই এগোই ততই মাছের পরিমাণ বেড়ে যায়। আস্তে আস্তে লোকালয় থেকে বেশ দূরে চলে এলাম। প্রচুর মাছ উঠছে। মাছগুলো নৌকার খোলরে জমা করা হচ্ছে। আমি নিষ্ক্রিয় বসে আছি। হঠাৎ ঠান্ডা বাতাস উঠল। গা হিম করা অনুভূতি। এরপরেই হঠাৎ নৌকার চারপাশ থেকে কেমন যেন মুটমুট শব্দ শুরু হতে লাগলো। ব্যাপারটা নিয়ে জাহিদ ভাইয়ের কোনো উদ্বেগ দেখলাম না। এক মনে মাছ ধরছেনই তিনি, কিন্তু শব্দটা ক্রমেই অসহ্য রকম হয়ে উঠল। আমি একবার বলেই ফেললাম, ভাই, কেমন একটা কুটমুট শব্দ পাচ্ছি। জাহিদ ভাই অভয় দিয়ে বললেন, নৌকার খোলা মাছ লাফানোর জন্য এমন শব্দ। আমি ভাবলাম তাই হবে, তবে একটু ভয় ভয় হতে লাগলো। হারিকেনটা একটু উচকে দিলাম। জাহিদ ভাই বেশ কিছু মাছ তুলে মেহেদি ভাইকে বললেন, এবার তুই জাল মার বলে হারিকেন নিয়ে খোলরে মাছ দেখতে এলেন এবং চিৎকার করে লাফিয়ে সরে গেলেন। আমি লাফ দিয়ে উঠে সরতে সরতে বললাম, ভাই কি হয়েছে? তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, পেতনি মাছ খাচ্ছে। আমি একটু উকি দিয়ে তাকালাম খোরলের দিকে। যা দেখলাম তা দেখে গা শিহরে উঠল। একটি মাছেরও শরীর নেই, শুধু অসংখ্য মাথা পড়ে আছে আর রক্তে মেশানো পানি। মেহেদি ভাই বললেন, এখান থেকে সরে যেতে হবে। প্রাণপণে দাঁড় টানা শুরু হলো। এবার শব্দটা কুট কুট থেকে অনেক বেড়ে গিয়ে মটমটের মতো আওয়াজ হতে লাগলো। জাহিদ ভাই চিৎকার করে বললেন, ওরা নৌকা ভাঙতে চাইছে বলেই আরো জোরে দাঁড় বাইতে থাকলেন। কিন্তু অদ্ভুত কারণে আমরা খুব একটা এগোতে পারছি না। আমার মনে ঝড় বইছে। এটা কিভাবে সম্ভব? প্রাণান্তকর চেষ্টা চলছে বাড়িতে পৌঁছানোর। শব্দ বেরিয়ে চলছে। আমি দুজনের গা ঘেঁষে বসে আছি। কি ভয়াবহ ভয় জড়িয়ে ফেলেছিল আমাকে। যাই হোক, শেষমেশ জাহিদ ভাইদের বাড়ির দ্বীপ মতো জায়গাটায় পৌঁছাতে পারলাম। নৌকা পাড়ে ঠেকাতেই ঝপঝপ করে লাফিয়ে নামলাম। নৌকাটা কোন রকম বেঁধে রেখেই দে দৌড়, এক দৌড়ে বাসা। জাহিদ ভাইয়ের চিল্লাচিল্লিতে সবাই উঠে গেল। কাহিনী শুনে সবাই হতবাক। পরে শুনেছিলাম বিল এলাকায় মাছ ধরতে গিয়ে অনেকেই এই বিপদে পড়েছেন। অনেকে নৌকা উল্টে দেওয়া হয়েছে। কে এমন করে মাছ খাচ্ছে? ওরা কারা? যাদের বলা হয় মাছ খেকো পেতনি। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ।
খেকো পেতনির গল্প আবার শুনলাম ভৌতিক 90.8 এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খানকে আপনি চাইলে লিখতে পারেন SMS মাধ্যমে জয়েন করতে চাইলে AR লিখে স্পেস নেম লোকেশন এবং সেলফোন নাম্বার লিখে না অফকোর্স আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা এবং স্টুডিওতে যারা আসতে চান তাদের জন্য কিন্তু একটাই অপশন AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করে দিয়ে 2323 এই নাম্বারটায়। রিম্মি আক্তার তিনি বলছেন শোটা ভালো লাগে, থ্যাংক ইউ। সেলিবুল্লাহ বলছেন আবার মোবাইলের 90.8 আচ্ছা আসছে না, আমি ঠিক বুঝতে পারছি না কিসের জন্য আসছে না। আই গেস ইউ শুড ট্রাই ইট এগেইন। শমী আক্তার এগেইন আমাদেরকে লিখছেন ফারদিন শিকদার সজীব তিনি বলছেন আমি আছি থাকবো, এবং ঢাকা মানিকগঞ্জ থেকে আপনি শুনছেন আমাদেরকে। আর যে সৌরভ তিনি বলছেন খুব ভয় লাগছে। এ বি আবির বলছেন আপনি শুনবেন, এমনটাই অনেক আগে কমেন্টটা করেছিলেন খুব সম্ভবত মুস্তাফিজুর রহমান। ওকে তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন খুব ভয় লাগছে। SK ইসলাম আমাদের সাথে রয়েছেন এবং SMS মাধ্যমে কে কে রয়েছেন? SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছে মাহাদি লিখেছে ঢাকা থেকে, ভাইয়া আচ্ছা খুব ভালো লাগছে, ভয় পাচ্ছি। কাইয়ুম আছে যাত্রাবাড়ি থেকে, খুব আচ্ছা ভালো লাগছে, আমি রুমে লাইট অফ করে শুচ্ছি এবং আমার থেকে কিছু ঘটনা আছে, কিভাবে সেগুলো পাঠাবো? আপনি যদি সেই ঘটনাগুলো লিখতে চান তাহলে www.facebook.com/ভৌতিক90.8 সেখানে এসে ইনবক্সে আপনার ঘটনাটি বাংলায় সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন। লিখেছে আমাদের সাথে SK সুজন আছে আমাদের সাথে, প্রথম শুনছে স্বাগত জানিয়েছে আপনাকে ভৌতিক 90.8। আসিফ আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। লাবিব আছে আমাদের সাথে মিরপুর থেকে, সাদ্দাম আছে আমাদের সাথে ঢাকা থেকে, অনেক ভয় লাগছে। পুই ফেনী থেকে লিখেছে ভাইয়া আপনাদের নতুন বন্ধু, আই লাভ দিস প্রোগ্রাম লিখেছে ভেরি মাচ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে দানা হচ্ছে আবির হুসাইন আছে ঢাকা গ্রিন রোড থেকে, স্টোরিগুলো অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি লিটন উত্তরা থেকে আছে, থ্যাংকস জানিয়েছে ফিরোজ ভাই অ্যান্ড কনক ভাইকে এমন একটি শো তাদেরকে উপহার দেওয়ার জন্য। এভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। শ্রোতা ঠিক এই মুহূর্তে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন যিনি আমাদেরকে রেগুলার শুনে থাকে এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এপিসোড যিনি পাগলের মতো পছন্দ করেছেন সেই মানুষটা। ভাই আপনি আপনার নামটা বলবেন সবার আগে প্লিজ। আমার নাম হচ্ছে খোরশেদ আলম। আমি ফরিদপুরে এই ঘটনাটা ঘটছে আমার সাথে আজ থেকে 20 বছর আগে। আচ্ছা আজকে থেকে 20 বছর আগের ঘটনা, এটি কার সাথে ঘটেছিল? আমার সাথেই ঘটেছে। জি প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন। তখন আমি একবার অবুঝ, আমাদের বাড়িতে আমার এক চাচি আসছে নতুন বিবাহিত, ওর একটা ভাই, ও আমার সাথে চলে কিন্তু আমার সিনিয়র, কিন্তু আমাকে আদর করে আমাকে ডাকে। একদিন সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে আমাকে বলে আলম চল আমার বাসায়, আমি তোর সার্কাস খেলা দেখাবো আর বড়ি খাওয়াবো। এটা বলে ও আমাকে নিয়ে যায়। তখন তো খুব নিরিবিলি এলাকা, গ্রামের সাইড। তখন ওদের বাড়িটা এমন একটা জায়গায়, ওইখানে একটা খাল, স্কুল, ব্রিজ, এমন পয়েন্ট ওদের বাড়িটা। আচ্ছা ওদের বাড়িতে আমাকে নিয়ে গেল। ওর মা বাসায় নাই, ওর বোন বাসায় নেই, বড় বোনটা তো আমাদের বাড়িতে বিয়ে দেওয়া হলো। আচ্ছা তাহলে বাড়িতে ও একা, ঘরটাও বেশি ভালো না, প্রচুর গাছপালা। এখনো আমাকে ঘরের ভিতরে নিয়ে বসে, চোখের ভিতরে ও আমাকে লিপস্টিক দিয়া, কাজল দিয়া খুব সাজাইতেছে। মানে আপনাকে নিয়ে? জি সাজাইতেছে। আপনি কিভাবে এত সহজ ভাবে নিলেন কেন ব্যাপারটাকে? আমি তো ছোট, তখন তো আমি এটা ফিলিংস নাই যে কি করতেছে। আচ্ছা সাজাইতেছে। তখন বহুতক্ষণ পরে আমার মন ছিল কি আমার নাম বড়ি খাওয়াই সাইকেল দেখাবো, তাহলে হ্যাঁ মানে এটি তো করতেছে না। পরে আমি যখন বললাম যে আমার আপনি বড়ি খাওয়াবেন, সাইকেল দেখাবেন, তখন সে আমাকে কি করলো, একটা ছোট আয়না আমার হাতে দিল। আয়নাটা আমি হাতে নিয়ে মুখের দিকে দেয়া, দেখলাম যে আমার পুরো সাজাই বানায় ফেলাইছে। তাহলে এটা আমার কোনো ফিলিংস নেই, সমস্যা নেই, এটা কিছু ব্যাপার না। তখন আমি ফট করে কতক্ষণ বয়ে রইলাম। বয়ে থেকে আমার মনে পড়লো আরে এরকম একটা টাইমে আমি দুপুরে গোসল করি পুকুরে, তারপরে যে করে ভাত খাই, ওই টাইমটা আমার মনে পড়লো। তখন আমি দাঁড়ায় গেলাম, আর এখান থেকে ঘটনা শুরু। যখন দাঁড়ায় গেলাম, আমি আর থাকবো না, ওই বাসা থেকে আমি এসে পড়বো। যখন আমি রওনা দিলাম ওই বাসা থেকে, গেট দিয়ে বাইরে আনার পরেই একটা বন খোলা পরে হাতের ডান সাইডে। ওই বন খোলাটা পার হইতে কমসে কম 3 মিনিট লাগবো। এই বন খোলার সাইড দিয়ে আমি আটটাছি। তারপরে বন খোলার দিকে আমি একবার চাই, দেখি একটা মুরব্বী নুয়া ধান টান কাজ করে ওরকম দেখা যাইতেছে, কিন্তু খুব কালো, পিঠটা দেখা যাইতেছে। তাহলে আমি একবার নিলাম যে অনেক কৃষক কাজ করতেই পারে। আচ্ছা আমি রিল্যাক্সে আটটাছি। আবার যে চোখ পড়লো, এখন দেখি ওই লোক এমন ভাবে দাঁড়ায় রয়েছে, বিশাল লম্বা, কালো ঘুসগুজ্জা, কিন্তু চোখগুলি খুব লাল এবং শরীর হচ্ছে একবারে আফ্রিকা।
এত কালো। আমার দিকে সে এমন ভাবে চেয়ার হয়েছে যেমন আমি তার কত বিরাট ক্ষতি জানি করে হঠাইছি। আমার দিকে এমন ভাবে চেয়ার হয়েছে, তখন আমি এমন এক দৌড় দিলাম ভাই, এক দৌড় দেওয়া মনে করেন কমসে কম 20 মিনিটের জায়গা আমি 5 মিনিট আমি ওভার করছি করে। আমি বাড়িতে এসে আমি কাউকে বলিনি, কিন্তু তারপর আমার পিঠের দিক দেওয়া পিছনের দিক দিয়ে একটা লম্বা একটা আঁচড় বয়ে গেছে খামসি। কিন্তু এই খামসিটা আমি তারও 10 বছর পর আমি মনে পড়ছে, কিন্তু অতদিন এই ঘটনাটা আমি বলি নাই। আর তার কিছুদিন পর আমি ঢাকা এসে পড়ি, আর কখনো আমার দেশে যাওয়া হয় নাই। এই ভাই আমার ঘটনা ছিল, সত্যি ঘটনা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আশা করছি সবসময় ভৌতিকের সাথে থাকবেন। ওকে। আমাদেরকে ফেসবুকে অনেকে লিখেছেন রাজকুমার সোহাগ, আব্দুল্লাহ আল বামুন লিখেছেন, রেজাউল করিম শিমুল, তিনি আমাদের সাথে রয়েছেন। কামাল সবুজ লিখেছেন, ভাইয়া মঙ্গলবার কবে আসবে, আপনাদের শোনার জন্য অপেক্ষায় থাকি, আই লাভ ভৌতিক, থ্যাংক ইউ। এবং অনেকে আমাদেরকে লিখেছেন, আমি ভালো ছেলে, যারা ফেক আইডি থেকে আমাদেরকে কমেন্ট করছেন তাদেরকে বলছি প্লিজ আপনার রিয়েল আইডি থেকে একটু কমেন্ট করবার চেষ্টা করুন, বিকজ এই ধরনের প্রোগ্রামে সাধারণত অন্যান্য নামগুলো পড়তে একটু খারাপ দেখা যায়। মাজহারুল ইসলাম জানিত বলছেন আমাদেরকে, প্রতি সপ্তাহের মতো আজও যুক্ত হয়ে গেলাম, খিলগাঁও থেকে এ পর্যন্ত একটা এপিসোডও আপনি মিস করেন নাই। মাজহারুল ইসলাম জানিত, থ্যাংক ইউ ভাই। রওশিনিয়া মিম বলছে, আজকে ফার্স্ট শুনছি এবং খুব ভালো লাগছে। ছবি আক্তার তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, কমেন্ট আপনি করতে চাইলে facebook.com/asian radio সেই ঠিকানায় চলে যাবেন এবং হোপফুলি আপনি প্রথমে যে পোস্টটি দেখতে পাবেন সেই পোস্টে কমেন্ট করে ফেলবেন, শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এসএমএস এর মাধ্যমে যুক্ত হলে লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার ঘটনা যদি আমাদেরকে লিখে পাঠাতে চান তাহলে www.facebook.com/bhautik90.8 সেখানে এসে ইনবক্সে আপনার ঘটনাটি বাংলায় লিখে পাঠিয়ে দিবেন, তেমনটাই প্রত্যাশা করি। লিখেছে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে এমডি নাজির হোসেন আছে আমাদের সাথে, গোপীবাগ থেকে, অনেক শুনছে, অনেক ভালো লাগছে। আশরাফুল আছে আমাদের সাথে বংশাল থেকে, সে অনেক ভালোবাসে, অনেক ভালো লাগছে আমরা লিখেছে। আব্দুল্লাহ আছে আমাদের সাথে, অন্তরা দিলন আছে আমাদের সাথে, সে ভয় পাচ্ছে এমনটাই লিখেছে সে এবং তার অনেকগুলো ফ্যান মিলে একসাথে শুনছে। সুমাইয়া আক্তার আছে আমাদের সাথে, জনি তার নাম, ফ্রম নারায়ণগঞ্জ থেকে বলছে, ভাইয়া আমি আচ্ছা স্টোরিগুলো খুবই ভয় পাচ্ছে শুনে, থ্যাংকস জানাচ্ছে আমরা একটি শো করার জন্য। লিখেছি ইফতি, সে আচ্ছা ভয় পেতে চায় আরো, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। উষা আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, ফরিদ আছে আমাদের সাথে তেজগাঁও থেকে, আমাদের সাথে খালিদ সাবার থেকে, আরিফ আছে, সিদ্দিক আছে আমাদের সাথে, মৌরি আছে আমাদের সাথে, তাবাসসুম আছে, রহিম আছে আমাদের সাথে, বিজয় আছে আমাদের সাথে ঢাকা থেকে, রাজ আছে আমাদের সাথে, ইমরান খান আছে আমাদের সাথে। এভাবে অসংখ্য বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। আমার নাম নিফ হাসান, আমার এক বন্ধু এবার নওগাঁ মহাদেবপুর উপজেলায়। এটি ঘটেছে আজ থেকে অনেক বছর আগে। আমাদের এলাকায় কবির নামের এক লোক বয়লার ম্যানেজার হিসেবে কাজ করতেন, যিনি কাজের চাপে প্রতিদিনই বেশ রাত করে বাড়ি ফিরতেন। এক রাতে তিনি একা একা বাসায় ফিরছিলেন। সেদিন টিপটা বৃষ্টি হচ্ছিল। ঠিক নদীর ধারে শ্মশানের সামনে তাকে নিয়ে আসা সিএনজিটা নষ্ট হয়ে যায়। এই শ্মশান নিয়ে অনেকেরই অনেক কথা আছে। তিনি ভয় পেয়ে যান, তবে একটু সাহস সঞ্চয় করে তিনি পায়জামা গুছিয়ে হাঁটছিলেন। একটু সামনে তিনি শিবগঞ্জের মোড় পান এবং সেখানে একটি চায়ের দোকানে চা খেয়ে আবার অন্ধকারে রাতে একা একা হাঁটা দেন। বৃষ্টির রাতে ছাতা ছাড়াই তিনি হাঁটতে হাঁটতে বুঝতে পারেন যে তিনি একা নন, তার পেছনে একটা কালো কুকুর আছে। এবার তিনি একটা শব্দে পেছনে তাকান, স্বস্তি। একটা কার গাড়ি এদিকে আসছিল মনে হচ্ছে তার। হ্যাঁ, ঠিকই, এটা তার বন্ধুর কার, যে বন্ধুটি নগর সদরে থাকেন। হয়তো তিনি আসছেন ভেবে কবির দাঁড়িয়ে যান। গাড়িটির সামনে হেডলাইট জ্বলছিল, তবে এর গতিটা একটা সাধারণ মানুষ হাঁটার চেয়েও একটু কম, অর্থাৎ গাড়িটি ধীরে ধীরে এগোচ্ছিল। কবির সাহেবের সামনে এসেই গাড়িটির দরজা সক্রিয়ভাবে খুলে গেল। কবির সাহেব ভয় না পেয়ে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি করে গাড়ির পেছনের সিটে বসে পড়লেন। সামনে না তাকিয়ে গাড়ি চলছে চলছে, কোনো শব্দ নেই, এমনকি ইঞ্জিনেরও কোনো শব্দ নেই।
বাইরে কেবল বৃষ্টি শব্দ। কিন্তু ব্যাপারটা বুঝতে কবির সাহেবের একটু সময় লেগে যায়। সে ভয় পেল যখন দেখল গাড়িতে কোনো চালক নেই, অর্থাৎ গাড়িতে তিনি একা, অথচ এখনো গাড়ি চলছে। পরিস্থিতি কবিরকে কোনো যুক্তি বা ব্যাখ্যা খোঁজার সময় দিল না। কবির সাহেব বাম হাতের দরজা ঠেলে বাইরে লাফ দেন এবং জোরে দৌড় শুরু করেন। পেছন থেকে শুধু একটাই কথা শোনা যাচ্ছিল, কবির যাসনে, কবির যাসনে। কবির আরো জোরে দৌড় দিল। এবার পেছন থেকে অট্টহাসির শব্দ পাওয়া গেল। কবির পড়ে গেল। পরের দিন হাসপাতালে ভর্তি থাকা হৃদরোগে আক্রান্ত কবিরকে দেখতে এসেছিলেন অনেকেই। এসেছিলেন সেই বন্ধুটি যার গাড়ি নিয়ে এই ঘটনাটি ঘটে। তার বন্ধু তাকে জিজ্ঞেস করল, কাল রাতে এভাবে চলে এলি কেন? কবি ব্রু কুচকে বলল, কিভাবে আর কখন? তার বন্ধুটি বলা শুরু করল, নওগাঁ থেকে আসার পথে গাড়ি পাংচার হয়ে গেছিল, তাই হেডলাইট জ্বালিয়ে রেখে আমি পেছনে ঠেলে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তোকে দেখে থামির দরজা খুলে দিতেই তুই ভেতরে ঢুকে পড়লি। ক্লান্ত ছিলি তাই ডাক দেয়নি, কিন্তু যখন দেখি তুই বের হয়ে দৌড় দিলি তখনই আমি তোকে পেছন থেকে ডাকছিলাম, অথচ তুই পালিয়ে যেতে হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারালি। কবির আর হাসি ধরে রাখতে পারলেন না, হাসতে হাসতে লুটোপুটি। কবির সাহেব তার ভয় পাওয়ার কথা বন্ধুকে জানালেন। তার বন্ধুও হেসে বাঁচে না। হাসিটা স্থায়ী হতো যদি গল্পটা এখানে শেষ হতো। গল্প গুজব করার পর তার বন্ধুটি যখন বাসায় ফিরছিলেন তখনই কবির জানতে পারলেন যে মাঝপথে তার বন্ধুটি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আরেকটা ঘটনা শুনে ফেললাম। দেখতে দেখতে অনেকেই তাদের স্টোরি লিখে পাঠাচ্ছে। ম্যাক্স সরকার তিনি আমাদেরকে লিখেছেন যে আজকে ভৌতিক শুনতে শুনতে কবরস্থানের পাশে পৌঁছে গেলাম। রাইট। রাজকুমার সোহাগ আমাদেরকে লিখেছেন, ঠিক এই মুহূর্তে লিখেছেন। সুজন তিনি ঢাকা নারায়ণগঞ্জ থেকে কিছু ঘটনা আমাদেরকে শেয়ার করতে চান। অবশ্যই সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, facebook.com/ভৌতিক90.8 সেই পেজে গিয়ে বাংলায় দেখে স্পষ্ট অক্ষরে সেটি আমাদেরকে ইনবক্স করতে হবে। আমরা ট্রাই করবো সেটি পড়বার জন্য। সুব্রত সরকার তিনি লিখছেন, ফার্স্ট স্টোরিটা অসাম ছিল, সো হরেবল। আচ্ছা, ওকে। রনি মিস্ত্রি তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, কমেন্ট করবেন। আরো অনেকে কমেন্ট করেছেন। মাজহারুল ইসলাম কমেন্ট করেছেন। আপনি কমেন্ট করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যাবেন। এসএমএস করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। জুলি লিখেছে আমাদের বংশান থেকে হোয়াটসঅ্যাপ আজকের স্টোরিগুলো আপনি লিখেছে। তালসিন আছে আমাদের সাথে, গুলশান থেকে গুড জানিয়েছে আমাদের সাথে আছে। মনিরুল নাটোর থেকে আছে আমাদের সাথে, এসে আমাদের নিউ ফ্রেন্ড, অনেক ভয় লাগছে আমাদের লিখেছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। অর্ণব আসতে চাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। আনোয়ার আছে আমাদের সাথে মিরপুর 10 নম্বর থেকে। রিয়াজ আছে আমাদের সাথে ড্যামরা থেকে, প্রথম শুনছে, স্বাগত জানাচ্ছে আপনাকে। ফাইম আছে মুন্সিগঞ্জ থেকে, আমাদের সাথে আছে রফিক গাজীপুর থেকে। সাকিব হাসান সিদ্দিরগঞ্জ থেকে আছে আমাদের। চাকর আকাশ আছে আমাদের সাথে জিন্দিরা থেকে। রবিন আছে আমাদের সাথে, তার অনেকগুলো বন্ধু মিলে শুনছে। জেসিম আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। এখনো শ্রোতা, এই পর্যায়ে আমাদের সাথে একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো ঘটনা। আপনি আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম বিল্লাল হোসেন, আমার বাড়ি বরিশাল। আমি ঢাকা সরকারি তৃতীয় কলেজে ম্যাথে অনার্স করতে আছি। আচ্ছা, এবং আপনি আজকে যে ঘটনাটা শেয়ার করবেন সেটি মূলত কার ঘটনা? এটা আমার বন্ধুর ঘটনা। আমার বন্ধু বাজারে গিয়ে 10টা পুরি কিনছে, ওর মামাতো বাড়ি যাবে। আচ্ছা, এটা মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, এটা কোন সালের ঘটনা? এটা 2014 সালের ঘটনা। আচ্ছা, 14 সালের ঘটনা। তাহলে আমরা সেই পুরো ঘটনাটা আপনার কাছ থেকে শুনি। ও 10টা পুরি কিনছে, একটা ব্যাগ নিয়েছে, তারপর ওর মামাতো বাড়ির দিকে রওনা দিল। এরপর সে একটা পুরি খাওয়া শুরু করছে, এর মধ্যে
ও দেখে ওর মামাতো ভাই ওর কাছে আসছে, বললে তুই বাড়ি নাকি? কয় না, আমি তো বাজারে আছি। কয়টা নে পুরি খা। তা ও একটা পুরি খাওয়া শুরু করছে, ওর মামাতো ভাই দেখতেছে কি 3-4টা পুরি খাইলেছে, আর একটা পুরি খাইছে, আর দেখে ব্যাগে আর পুরি নেই। পরে ও আস্তে আস্তে হাঁটতে আসছে, কতক্ষণ পরে ও দেখলো কি আর মামাতো ভাইকে আর দেখা যায় না। আর আবার আরো 10-12 মিনিট হাঁটছে, মানে ওর বাজার থেকে মামাতো বাড়ি 20 মিনিট বাসা দূরে। 10 মিনিট পর আবার দেখে মামাতো ভাই, তুই কোথায় গেছিলি? ও বলতেছে আমি তো তোর কাছে আসছি। কয় না, তুই তো 10 মিনিট তো দেখাই আমি পাইনি। পরে কাল না, আমি তো তোর সাথে আসি, তো পুরীটা ব্যাগের মধ্যে ছিল না, ওর হয়তো মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ও তারপর বুঝতে পারছে যে এটা ভূতি। আচ্ছা, তাহলে পুরো বিষয়টা এরকম যে আপনার মামাতো ভাইয়ের সাথে এমন একজন ছিল যে তার পরিচিত একজনের রূপ নিয়ে সাথে ছিল, বাট মূলত সে আসলে মানুষ ছিল না, অন্য কিছু ছিল, তাই তো? জি। আচ্ছা, যে কিনা তার সাথে পুরি খাচ্ছিল বারবার। হ্যাঁ। আচ্ছা, ওকে, তারপর ও তো ভয় পেয়েছে, জোরে জোরে হাঁটতে আছে, আর মামাতো ভাই তোর পিছনে একটা মাথা পাশে একটা টোক্কা মারছে। ও এক দৌড় দিয়ে আর মামাতো ভাই বাড়ি চলে গেছে। তারপর ও বাড়ি যেয়ে ওখানে পড়ে গেছে, পরে পড়ে যেয়ে প্রায় 2 ঘন্টা মতন কোনো ওর ছিল না, জ্ঞান ছিল না। আচ্ছা। তারপর কতক্ষণ পর যখন জ্ঞান ফিরে পেয়েছে, তখন দেখে কি ওর মামাতো ভাই, তুই আমার পরীক্ষা দিতে আসছিলি না? কয় না, আমি তো আজকে বাজারেই যাই না সন্ধ্যার পর। তো কোথায় পরীক্ষা খাবো? কয় না, তুই পরীক্ষা এসছো? কয় না, কয় অন্য কেউ। পরে তো সবাই ওর মাথায় পানি টুনি দিয়ে করলো। ও মা এরপর 15-20 দিন মানে খুব অবস্থা খারাপ ছিল, মানে শারীরিক ভাবে অসুস্থ এবং মানসিক ভাবে একটা প্রেসারে ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা ছিল আপনার প্রথম ঘটনা, রাইট? আমরা আরো আপনার কাছ থেকে ঘটনা শুনবো, বাট এই মুহূর্তে আমরা কিছু SMS এবং কমেন্ট নিয়ে ফিরছি, আপনি সাথে থাকুন। অল্প কয়েকটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যারা স্টুডিওতে আসছেন তারা অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন এবং সে ঘটনাটা যাতে সাজিয়ে বলা যায় সেভাবে বলার চেষ্টা করবেন। এবং আসতে চাইলে অবশ্যই সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR লিখে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আমাদেরকে ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন এবং যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো আমরা পড়বো। একটা কথা মনে করিয়ে দিচ্ছি, শুধুমাত্র এশিয়ান রেডিওর ফ্যান পেজে যারা কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো আমরা, এবং গল্প লিখে পাঠাবেন অবশ্যই ভৌতিক 908 এর যে পেজ রয়েছে সেই পেজে। আমরা কয়েকটা SMS পড়ে নেই। আর SMS লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে তৌফিক নরসিংদী থেকে, তারা 4 বন্ধু মিলে শুনছে, অনেক ভালো লাগছে এন্ড ভয় পাচ্ছে। লিখেছে রাব্বি ঢাকা থেকে শুনছে, নাইস স্টোরি গুলা অ্যাজ আ নিউ ফ্রেন্ড। আমরা লিখেছে স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। ফারিন আছে গাজীপুর থেকে, সে শুনছে এবং তার অনেকগুলা 2 জন বন্ধু মিলে শুনছে, তেমনটা লিখেছে। আমাদের সাথে জুয়েল রানা আছে আমাদের সাথে রংপুর থেকে, লিখেছে নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 এ। বর্ষা আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, অনেক ভয় লাগছে, আচ্ছা লাইট অফ করে শুনছে। লিখেছে কবির সাউথ আচ্ছা আফ্রিকা থেকে, আমি আপনাদের নিউ লিসেনার, আমাকে লিখেছে থ্যাংক ইউ সো মাচ। অর্শি ঢাকা থেকে আছে আমাদের সাথে, অনেকগুলো বন্ধু আছে আমাদের সাথে এই মুহূর্তে। এ পর্যায়ে আমরা চলে যাব সেই শ্রোতার কাছে যার কাছ থেকে আমরা অলরেডি প্রথম ঘটনা শুনে ফেলেছি। আপনি প্লিজ আমাদের সাথে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করে ফেলুন। এটা আমার এক বন্ধুর কাহিনী। আরেক বন্ধু, তার নাম সজীব। ও প্রায় রাইতে 12টার পর বাসায় ফেরতো। তো ওই দিন রাত 2:30 বাজে আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে ঘটনাটি ঘটছে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট ওখানে জাহাঙ্গীর কালেক্টর নামে একটা বাড়ি আছে, ওই বাড়ির পিছনে অনেক জঙ্গল। তাই ওই জঙ্গলের পার হইয়া ও রাস্তা দিয়ে প্রতিদিন বাসায় যেত। কিন্তু বাসাটা ভেতরে ছিল, যেটা জঙ্গলের পার হয়ে তারপর যেতে হতো, তাই তো? আচ্ছা। তো ওই দিন ও জঙ্গল পার না হইয়া ও মানে একটা খাল আছে, ওই খালটায় 2টা কলা গাছ রাখা ছিল, কিন্তু ওই দিন কলা গাছটা ছিল না। কলা গাছটা ও করছে কি লাভ দিয়ে খালটা
পার হইয়া মানে যাইবে, মানে তাড়াতাড়ি সংক্ষেপে যাইবে। আচ্ছা, মানে খালটা কলা গাছটা এরকম ছিল যেটা ব্রিজ হিসেবে ব্যবহার করা হতো, পাশে ছিল না। আচ্ছা, ওকে। তো ওই লাভ দিয়ে ওপার গেছে। এখন ওর পিছনে থাকে কি রাইট আরেকটার সময় একটা লোক, অনেক অনেক লম্বা। আপনি কে? আমার তুই চেনস না? দিয়ে পরশুদিন আমার দেখা হইলো। পরে ওরে একটা সোফার দিছে, ও তো বিড়মি খাইয়ে ফুটে গেছে। একটা চিকু স্বপনের বাড়ির নাম পাশে একটা স্বপনের ঘর আছিল, ওই ঘরের স্বপন বলে ডাক দিছে। পরে পাক্কা মারি একটা বড় গাছ ছিল, বড় গাছ উপর ফলাইছে। পরে স্বপন আর স্বপনের স্ত্রী আর তার মেয়ে আছিল, তারা আইসা ওকে নামায়। তারপর ও তো 2-2.5 ঘন্টা জ্ঞান ছিল না। পরে তাদের কাছে বলে যে আমার এই কাহিনী হয়েছে। তারপর তো স্বপন ভাই তারা বুঝতে পারে যে একটা বহুত কাহিনী ভূতে আরে ধরেছিল আমার কাহিনী। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে সেই ভূতের আক্রমণের শিকার হয়েছিল। এবং এটা আমরা দ্বিতীয় ঘটনাটা শুনে ফেললাম। অসংখ্য ধন্যবাদ ভাই স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এবং ঠিক একইভাবে কিন্তু আপনার আসার সুযোগ রয়েছে, সেটার জন্য অবশ্যই সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR লিখে ফেলবেন, দেন স্পেস দিয়ে লিখবেন B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন ফেসবুক পেজে। ইব্রাহিম খান আলিফ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন আমাদেরকে নওশিন গেদু মিয়া, তিনি বলছেন আমাদেরকে যে আজকের পরিবেশটা অনেক ঠান্ডা, আশা করি আজকের আয়োজনটা দারুণ হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং চিৎকার অট্ট হাসিগুলো শুনতে দারুণ ভয়ঙ্কর লাগছে। আর অফকোর্স সেটার জন্যই আমাদের এত প্রচেষ্টা, শুধুমাত্র আপনি যাতে আমাদের শোটা পছন্দ করেন। JM জিহাদ তিনি বলছেন ভাই আমি জিহাদ মিরপুর 1 থেকে তোমাদেরকে শুনছি। আজকের স্টোরিগুলো অনেক বেশি ভৌতিক, শুনতে ভালো লাগছে আর হালকা হালকা ভয়ও লাগছে। হালকা ভয়টাই মূলত বিশ্বাসযোগ্য ঘটনা হয়ে থাকে। দেখবেন অনেক ঘটনা থাকে যেটা শিহরণ তুলে নিজের মধ্যে, সেই ঘটনাগুলো সত্যিকার অর্থে পরবর্তীতে প্রশ্ন জাগায় যে কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা গ্রহণযোগ্য। কেউ বুঝলো না আমায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফেসবুক আইডি। আই থট যে ইট ইজ ইউর নেম। অফকোর্স আমি খুব খুশি হলাম যে এটা আপনার নাম না। আপনি যদি ফেসবুক মাধ্যমে আমাদেরকে আপনার ঘটনাগুলো দেখে শেয়ার করতে চান তাহলে অবশ্যই facebook.com/bhautik90.8 সেই পেজে গিয়ে আমাদেরকে ইনবক্স করবেন। এবং যারা স্টোরি রেকর্ড করে আমাদেরকে পাঠাতে চান তাদের জন্য একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনি প্লিজ একটু নোট করে রাখুন। যদি আপনার কাছে সে ঘটনা থাকে কিংবা পরবর্তীতে কোনো ঘটনার সন্ধান আপনি পান, আপনি চেষ্টা করবেন সেটি আমাদেরকে ইমেল করবার, আমরা চেষ্টা করবো সেটি অনিয়ার করবার জন্য। এবং সেই ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhautik908@gmail.com। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK 90.8@gmail.com। 7 জন লিখেছে আমাদের সাথে বনশ্রী থেকে, আজ প্রথম শুনছে, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরিফ আছে আমাদের সাথে কাশীপুর থেকে, নারায়ণগঞ্জ ভাইয়া মেঘলা আকাশ শুনতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হিমু আছে আমাদের সাথে, অনেক ভয় পাচ্ছে। নাদিম আছে আমাদের সাথে নন্দিনী পাড়া থেকে। সুলাইমান আছে আমাদের সাথে আছে মোহাম্মদ কাঁচল আচ্ছা সে শুনছে। সে আমাদের নতুন বন্ধু দক্ষিণ বনশ্রী থেকে লিখেছে, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8-এ। বিল্লু মিয়া আছে আমাদের সাথে গাজীপুর থেকে, নতুন বন্ধু, অনেক ভালো লাগছে, খুবই এক্সাইটেড সে আমরা লিখেছে। তৌফিক আছে আমাদের সাথে, জাফর আছে, কাউসার আহমেদ নারায়ণগঞ্জ থেকে কাছে, ভৌতিক ইজ দ্য বেস্ট হরর শো অফ বাংলাদেশ এমনটা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। রয়্যাল বাজার থেকে আমাদের সাথে আছে, শুনছি ভূতের রাজ মনির মমিন খান আমাদের সাথে আছে। হাফিজ আছে আমাদের সাথে সাউথ বাড্ডা থেকে, থ্যাংক ইউ সো মাচ। শ্রোতা, এ পর্যায়ে আমরা শ্রোতার কাছে চলে যাব এবং তার কাছ থেকে শুনবো আর তার জানা যে ভৌতিক ঘটনাটি রয়েছে। আপনি আপনার নাম বলে তারপর আপনার ঘটনাটি শুরু করুন প্লিজ। জি, আমি রাকিব রানা, এসেছি মগবাজার থেকে। তবে আমি সরাসরি আমার বন্ধুর বোনের একটা ঘটনা বলবো, তো আমি সেই ঘটনায় সরাসরি চলে যাই। ওকে প্লিজ। শুক্রবার ছিল সেদিন, মাদারীপুরের একটি ঘটনা আর কি। তো শুক্রবার ছিল, ওরা শুক্রবার আর কি বিটিভিতে, তখন 2005 সালের ঘটনা। ওরা টিভি দেখতে যায় আরেক বাসায়, তো সবার বাসায় তখন টিভি নাই, তো ওরা যায় টিভি দেখতে। তো ওর বোনকে রেখে মাহবুব চলে আসে বাসায়, ও আইসা পড়তেছে, তো মানে আর খোঁজ নাই ওর বোন কই। আপু দেখতেছে টিভি, ও আরেকবার গেছে যে দেখে আসছে, হ্যাঁ আপু টিভি দেখতেছে,
ও আবার এসে পড়তে বসছে। মোটামুটি যে বাসে টিভি দেখতে গেছে দূর আছে, ওদের বাসা থেকে 5 মিনিটের মতো সময় লাগে আচ্ছা যেতে। আচ্ছা, তো ওর আম্মু এসে চিল্লাচিল্লি করতেছে, ওর আম্মু বাইরে ছিল। আইসা যখন দেখছে যে ওর আপু নাই, পড়া বাদ দিয়ে টিভি দেখতেছে, চিল্লাচিল্লি করতেছে, তো উনি বাসায় ছিল, যায়নি। তার 20 মিনিট বা 25 মিনিট পরের ঘটনা হচ্ছে যে হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনে। তো চিৎকারের আওয়াজটা শুনে ওরা বের হয়ে যায়, দেখে যে ওর আপু অজ্ঞান হয়ে একটা তাল গাছের নিচে পড়ে আছে। আচ্ছা, তো এখানে একটা মাঠ ছিল আর কি। তো যাক, ওকে উঠায় নিয়ে আসলো, আইসা কবিরাজ ডাকলো, উনি আইসা ওকে মোটামুটি একটা সুস্থ করলো। তারপর ওনার কাছ থেকে যেটা শুনতে পারলো যে উনি আসতেছিল, আসার সময় হঠাৎ করে মোটামুটি অনেক লম্বা একটা মহিলা, ওইরকম হয় না। আচ্ছা, তো ওরে ডাক দিছে, ও ছিল রাস্তার উপরে, ওইটা দেখেই আর কি চিৎকার দিয়ে পড়ে যায়। কিন্তু কিভাবে তাল গাছের সামনে ও চলে গেল এটা ও জানে না। তো ওঠার পরে দেখে বাসায়। আচ্ছা, আর উনি আপনার মানে জাস্ট অন্যমনস্ক হয় তখনই যখন উনি রাস্তায় চিৎকার দিয়ে পড়ে গেছে, বাট তাল গাছটা ম্যাক্সিমাম 10 হাত দূরে, এত দূরে কিভাবে যায়। আর যখন এটা ওনার মনে পড়ে তিনি একেবারেই অন্যমনস্ক হয়ে যায়। আর তাছাড়া ওই ঘটনা ঘটার পর 15-20 দিন উনি অসুস্থ ছিলেন, ঠিক মতো খাওয়া দাওয়া বা কথা বলতে পারতেন না। উনি সবসময় মনে করতেন ওনার পিছনে কেউ আছে। আচ্ছা আচ্ছা, মানে পুরো জিনিসটার একটা প্রভাব তার মধ্যে পড়েছিল। জি ভাইয়া, উনি আর কি মাঝে মাঝে আপনার এরকম আর কি দেখতো যে পিছে কেউ আছে বা ওই তাল গাছটায় ওনাকে ডাকতেছে কেউ, এরকম। তো তারপর তো ওনার বিয়ে হয়ে যায়, উনি ওনার শ্বশুর বাড়ি চলে যায়। আচ্ছা আচ্ছা, সো এই ছিল আপনার প্রথম ঘটনা। আমরা দ্বিতীয় ঘটনা শুনবো, অবশ্যই আপনি আমাদের সাথেই থাকুন। এই পর্যায়ে আমরা কিছু SMS এবং কমেন্ট নিয়ে তারপর ফিরে আসছি আপনার কাছে। তুষার ওয়েব তিনি বলছেন যে শুনছি এবং ভালো লাগছে। লালমাটি থেকে আপনি শুনছেন আমাদেরকে। সৌমি আক্তার আমাদেরকে লিখেছেন এক্সেলেন্ট বয় রিয়াদ বেসিক্যালি তার নাম। তিনি লিখেছেন সবসময়ের মতো আজকে শুনছি, ফিলিং সুপারব। ভয়ও লাগছে একটু একটু। ভালোবাসার হিমু তিনি বলছেন কিছু কইতাম না, কারণ হচ্ছে তোমাদের কি পচা কমেন্ট পড়বো না সেটার জন্য। এবং অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে থাকে যে আপনারা বেশি বেশি কমেন্ট কিসের জন্য পড়েন। সো সব মিলিয়ে আলটিমেটলি আমরাই বিপদে থাকি। SMS পড়লেও দোষ, না পড়লেও দোষ। আমরা SMS দুটো পড়ে নেবো এবং তারপর নেক্সট স্টোরি শুনবো। আপনার মতামত আমাদেরকে লিখুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। সজীব আছে আমাদের সাথে, নারায়ণগঞ্জ থেকে শুনছে, অনেক ভয় লাগছে। আমির আছে আমাদের সাথে, আমিরুল ইসলাম খান নতুন বন্ধু আমাদের কাছে, অনেক ভয় লাগছে। ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8 ঠিক আছে। রহিম আমাদের সাথে, সুজন আছে আমাদের সাথে, সোহান আছে আমাদের সাথে উত্তর দিকে, ফাহিম আছে আমাদের সাথে, নওরিন আছে ফার্ম গেট থেকে শুনছে, অসংখ্য বন্ধুরা মিলে। অলরাইট, এই পর্যায়ে আমরা রাকিব রানার কাছে আরো একবার ব্যাক করব এবং তার সাথে ঘটে যাওয়া একটি ইন্টারেস্টিং ঘটনা ছিল। এর আগে আমরা ভৌতিকের যেসব নিয়মিত শ্রোতা রয়েছেন তারা হয়তো অনেকেই জানেন, রাকিব রানা আমাদের এখানে এসেছিল এবং তার এলাকায় একটি পুকুর রয়েছে যেটি সাধারণত একটু বিদঘুটে আচরণ টাইপের একটি পুকুর, যেখানে অশরীরীর আগমন রয়েছে কিংবা এই ধরনের ঘটনা ঘটে এমনটাই এলাকায় প্রচলিত রয়েছে। সো আমরা রানার কাছে চলে যাই, রিসেন্টলি যেসব ঘটনাটা ঘটেছে আমরা তার কাছ থেকে জানবো। তবে এই ঘটনাটা আমি নিজেই ফেস করি। আপনার আমাদেরকে একটা বদ অভ্যাস আছে যে রাত জেগে কথা বলা ফোনে। তো সবসময় দেখা যাচ্ছে যে ফোনে কথা বলতে বলতে 3টা 3:30 বেজে যায়, তারপর বাসায় যেয়ে ঘুমাই। তো ওই দিন মেবি রাত 2টার দিকে কথা বলতেছি। আমি কথা বলার এক পর্যায়ে মনে হইলো আমি মানে খেজুর গাছ আছে আমাদের ওইখানে, আমরা একটা পুকুরের সাইডে মাটি ফালা একটা বাগান বানাইছি যেখানে আমরা আড্ডা দিই সবাই নর্মালি। তো ওই বাগানে যেয়ে কথা বলি সবসময়, এখানে বসার জায়গা আছে, তাছাড়া একটা খেজুর গাছ আছে, ওইখানে আমি ঢেলান দিয়ে সবসময় কথা বলি প্রতিদিন। তো আমি কথা বলতেছি, হঠাৎ দেখলাম যে পুকুরে নামলে তো কেউ ডুব দেওয়ার আগে সাইডের পানিগুলি সরায়, মানে ময়লা টয়লা থাকলে যেন চাইপা যায়। জি। তো এরকম একটা আওয়াজ শুনলাম, তো মনে হইলো আমার মানে খেয়ালই নাই যে এত রাতে কে গোসল করবে। জাস্ট আমি দেখলাম কেউ গোসল করতেছে, মাথায় নিয়ে ব্যাপারটা। তাই আমি কথা বলতেছি,
হঠাৎ একটু পরে মনে হইলো যে এত রাতে কে এখানে গোসল করতে আসবে, আর পানিও ভালো না। তো পিছে তাকাইলাম, তাকাই দেখি পানি লড়তেছে ঠিকই, কিন্তু কেউ নাই। তো 1 মিনিটের মতো আমি এখানে ওয়েট করছি যে কেউ আছে কি না, না কেউই উঠে নেই। তো আমি যে ওইখান থেকে দৌড় দিব ওই রকম কোনো পরিস্থিতি আমার মধ্যে ছিল না। ততক্ষণে আপনার ভেতরে একটা ভয় কাজ করতে শুরু করেছে। জি, তো আমি আর দৌড় দিতে পারিনি, আমি ওইখানে আর কি অজ্ঞান হয়ে যাই। তো অনেক মানে বাসায় যখন দেখছি অনেক রাত হয়ে গেছে, বের হই না, পরে বাসা থেকে আইসা দেখে যে ওইখানে একটু কথা বলি, ওইখানে পইরা আছে। তো ওইখান থেকে আমাকে নিয়ে যায় বাসায়। তো ভাইয়া বাসায় যখন উঠি তখন আমার আব্বু আম্মু সবাই জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে। তো পরে বললাম যে এরকম এরকম। তারপর এখন আর সাহস দেখাই না, কারণ হচ্ছে যা আমি দেখছি তা আর সাহস দেখানোর মতো কিছু থাকে না। কারণ ওই পুকুরটা এমনিতেই খারাপ, এর আগেও আমি বলছিলাম। যারা আমাদের মগবাজার থাকেন তারা জানেন যে আচ্ছা, এটা আপনার সাথে লাস্ট কবে ঘটেছিল এই ঘটনা? এটা 3 বছর আগে। আচ্ছা, 3 বছর। মানে আমি আগের শোতে বলতে চাই নাই যে আবার যদি আমার সাথে কিছু ঘটে, এই ভয়ে আমি আর কি বলতে চাই নাই। তারপর আজকে আমার ফ্রেন্ড রায়হান, রুবেল ওরা বলছে যে আজকে যে ঘটনাটা বল। আচ্ছা, ওদের সাহসে আর কি বললাম। আচ্ছা, অবশ্যই আমরা এই পুকুরের ব্যাপারে ভৌতিক শোয়ের বিভিন্ন এপিসোডে আমরা আপ টু ডেট করবো, এবং এটা রাকিব রানার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ রানা আমাদের শোতে এসে ঘটনাটি শেয়ার করবার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। রাকিব রানার মতো করে যদি আপনি স্টুডিওতে আসতে চান এবং আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই চলে যাবেন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323। এই নাম্বারটা ফেসবুকে কমেন্ট করতে চাইলে অবশ্যই facebook.com/Asian Radio সেই ঠিকানায় চলে যাবেন এবং ভৌতিকের একটি পোস্ট দেওয়া রয়েছে, সেই পোস্টে আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। লিখবার ঠিকানা হচ্ছে 2323, বা যে কোনো কিছু লেখার আগে সবার আগে ARটা লিখে নিতে হবে। রাত 2টো পর্যন্ত আপনার সাথেই আর যে কনক এবং ফিরোজ খান রয়েছি। আমার বয়স তখন বড়জোর 7 বছর হবে। ক্লাস 2-এ উঠেছি সবে মাত্র। তখন একটা স্কুলে পড়তাম। রোজ করা দুপুর 2টায় বাসায় আসতে হতো। যদিও বাসা থেকে স্কুলটা বেশি দূরে নয়, আমাকে স্কুলে নিয়ে যেতে চাইতো আম্মু। আমি একটু বড়াই করে বলতাম যে আমি এখন আর সেই ছোট ছেলে নেই। বলাই বাহুল্য যে আমাদের স্কুলের পাশে একটি পুরনো পুকুর ছিল, যেটার পাশ দিয়ে আমাদের রোজ বাড়ি যেতে হতো। কোনোদিনও কোনো সমস্যা হয়নি, তবু আমি অযথাই এটাকে দেখে ভয় পেতাম। বাবা মা হাসবে বলে আমি এটাকে এড়িয়ে যেতে চাইতাম। একদিন বাড়ি ফিরছিলাম পুকুরের পাশ দিয়ে। যাওয়ার সময় আমার কোনো দিকেই খেয়াল ছিল না। 26শে মার্চের জন্য মাঠে প্রদর্শনীর চলচ্চিত্র রিহার্সেল করে একটু দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। সেদিন আমি আপন মনে হেঁটেই চলছি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছন থেকে আমাকে ডাকছে। পরিচিত গলা। আমি পেছনে তাকালাম, না, কেউ নেই। আমি মনে করলাম ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভুল শুনেছি। একটু পরে আবার সেই ডাক, তারপর আবার। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, ওই শান্ত, বেরিয়ে আয়, ভয় দেখাচ্ছিস কেন? কালকের কথা মনে নেই? আমি আমার বন্ধু শান্তকে লক্ষ্য করে বললাম। ভেবেছিলাম হয়তো শান্ত আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু শান্ত তো ওখানে ছিল না। আমি ভয় পেলাম, তবে ভূতের নয়, ছেলে ধরার। শিমু আপু আমাকে ছোট থাকতে আজ খুবই সব ভয়ঙ্কর গল্প শোনাতো। ছেলে ধরা বা এক বুড়ি তার বস্তাতে করে বাচ্চা ধরে নিয়ে বেছে দিত। তাই আমি আর আমার ভাতিজা রাফি এই জিনিসটাকে জমের মতো ভয় পেতাম। আমি তো ভয় অস্থির। যাই হোক, আমি দিলাম ছুট, কিন্তু একই পা চলছেই না, কোনো মতেই চলছে না। একটু পর দেখলাম যে একটি অতি সুন্দরী একটা মেয়ে গলি থেকে বের হয়ে আসলো। বয়সে আমার চেয়ে অনেক বড়। বলল আমার সাথে যাবে, অনেক গল্প শোনাবো।
আমার আবার এখনো গল্প শোনা বা পড়ার নেশাটা খুবই বেশি, কিন্তু কেন জানি আমি তার কথায় রাজি হলাম না। আমি বললাম, না, আমি আপনার সাথে যাব না, মা আমাকে বকা দেবে। অসহায়ের চোখে সে আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিছু বলবে না আম্মু? কিন্তু আমার একই জিদ, আমি যাব না। তারপর সে রেগে গিয়ে আমার ডান হাতটা ধরে টেনে নিয়ে যেতে চাইল। বরফের মতো হাতটা স্পর্শ করার পর আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন আমি আমার নানির কোলে নিজেকে আবিষ্কার করলাম। নিজেই হতবাক, কি হয়েছে? পাড়ার সকল লোক সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার পাশে আমার মা কাঁদছে। আব্বুর কণ্ঠে শুনতে পেলাম সূরা দুরুদ আর ফু দেওয়ার শব্দ। তখন আমাকে কেউই কিছু বলছে না। পরে আমাকে জানানো হলো যে আমি নাকি স্কুল ছুটির পরে উল্টা রাস্তা দিয়ে নদীর দিকে যাচ্ছিলাম। পার্থ নামের এক বড় ভাই আমাকে ভয়ঙ্কর অবস্থা থেকে উদ্ধার করে এখানে এনেছে। আমি নাকি নদীর ধারে যাচ্ছিলাম, আর তার ডাক উপেক্ষা করে আমি এগিয়ে যাচ্ছিলাম। তারপর একটা দৃশ্য ভেসে উঠল স্মৃতিতে। নদীর পাশে আব্বুর তেলের পাম্পে বসে থাকা দেলোয়ার ভাইকে অনেকবার ডেকেছি, কিন্তু গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। পার্থ ভাই আবার বলল, আমি এক পর্যায়ে নদীর পানিতে চলে যেতে থাকি। আমি হাঁটু পর্যন্ত নেমে গেছিলাম। যদিও আমি এখনো ভালোভাবে সাঁতার জানি না, কিন্তু পার্থ দাদা যখন আমাকে শেষবার ডাক দেন তখন নাকি আমি তার দিকে একবার ঘুরে এক গাল হেসে পানিতে পড়ে গিয়ে নাকি আমার জ্ঞান হারিয়ে ফেলি, এবং তিনি তখন আমাকে পানি থেকে তুলে আনেন আমার চাচার বাসায়। মজার ব্যাপার হলো এটা যে পার্থদা নাকি আমার নির্দেশেই সে আমাকে বাড়ি দিয়ে গেছে, কিন্তু আমি তখন পুরো বেহুশ। ঘটনা এখানেই শেষ নয়, চলছেই। মাস তিনেক পর আমি পড়তে পড়তে বা কোনো কিছু করতে করতে যদি দেওয়ালে তাকাতাম, আমার মনে হতো যে কোনো কালো ছায়া আমাকে এতক্ষণ লক্ষ্য করছিল এবং এই মাত্র সরে গেল। এরপর এই সমস্যা শোনার পর আমার আব্বা এনায়েতপুরের এক কবিরাজ আজিজুল মুফতির কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন। তিনি আমাকে কিছু ঔষধ, কালো জিরা ও পানি পড়া দিয়েছিলেন। এরপর আমি আবার সুস্থ হয়ে ঠিকঠাক মতো আগের মতো জীবনযাপন শুরু করছি, কিন্তু জিন দেখার সেই অভিজ্ঞতাকে কখনোই ভুলতে চাই না। তারপর ধীরে ধীরে এদের প্রতি আকর্ষণ আমাকে জিন ভূত গবেষণা করতে সাহায্য করে, যার কারণে অল্প বয়সেই আমি এসব পথে পা দিয়েছি, যা সবাই প্রাপ্ত বয়সও দেয় না। ভাইয়া, এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই দুঃসাহসিক একটি ঘটনা আপনি লিখে পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা সাধারণত এই ধরনের ঘটনা প্রত্যেকবার এক্সপেক্ট করছি, এবং আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে, ইয়েস, আপনাকে বলছি, যদি শুধুই আপনার কাছে এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করুন facebook.com/ভৌতিক90. 2 পর্যন্ত আপনার সাথেই থাকবো। এবং বলেছিলাম ভৌতিকের স্পেশাল যে সেগমেন্টটি রয়েছে ভৌতিক সাহিত্য, সেই সাহিত্যে আজকে কিন্তু দারুণ একটি গল্প রয়েছে, এবং যারা যারা শুনবেন না আমার মনে হয় তারা মিস করে ফেলবেন, এবং সেই মিসটা আমার মনে হয় না অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায়। এমডি ইসমাইল হোসেন তিনি বলছেন, ভাই আমরা 3 বন্ধু মিলে ভৌতিক শুনছি, কথা বলছি, আর আপনাদের ভৌতিক স্টোরি শুনছি। হাতির ঝিলে বসে আছি। অফকোর্স ইটস এ ভেরি নাইস প্লেস, এবং আমার মনে হয় সেখানে বসে বসে ভৌতিক শোনার ফিলিংটা একটু ডিফারেন্ট হবে। এমডি নাসিম মাহমুদ তিনি বলেছেন, ভাইয়া নওগাঁর মহাদেবপুর আমার বাড়ি, আমি মুন্সিগঞ্জ পলিটেকনিক্যালে পড়ি, নিজ এলাকায় গল্প শুনলাম এবং ভালো লাগলো, চালিয়ে যান, অনেক ভালো হচ্ছে। অফকোর্স আপনাদের এই কথাবার্তাগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। রয়েছেন রানা উত্তরা থেকে, ভাই খুব ভালো লাগছে, লাশ কবরের ঘটনা শোনান, ট্রাই করব। কামাল সবুজ তিনি বলছেন মগবাজার থেকে, মঙ্গলবার কবে আসবে সেই অপেক্ষা আপনি করেন। আর ডিজে প্রিন্স আকাশ তিনি আমাদেরকে বলছেন, ভাই খুব ভালো, খুব একটা ভয় লাগে না, বাট ভৌতিককে আপনার ভালো লাগে। ওকে, আপনার মতামত আপনি জানিয়েছেন। সামির সিমি তিনি বলছেন, ভাই আমি তাসকিন রামপুরা থেকে শুনছি, একা একা শুনছি, ভয় করছে, কেউ বলছে আবার ভয় করছে না। আমার মনে হয় দুটো অনুভূতি আমাদের দরকার রয়েছে। facebook.com/asianradio সেই ঠিকানায় গিয়ে আপনার কমেন্ট করবেন এবং ওয়েট করবেন ঠিক রাত 2 পর্যন্ত, বিকজ 2টোর মধ্যে কিন্তু আমরা ভৌতিকের স্পেশাল যে সেগমেন্টটি রয়েছে সেই সেগমেন্টটি প্লে করব, এবং
শেয়ার করতে পারেন facebook.com/asianradio সেই পোস্টে, যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আর এসএমএস এর মাধ্যমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে এমডি সালমান, ঢাকা যাত্রাবাড়ি থেকে আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। খান সুমন আছে আমাদের সাথে নেত্রকোনা থেকে, ভৌতের গল্পগুলো শুনতে অনেক ভালো লাগছে, তারপরে সে শুনছে, ভয়ও পাচ্ছে। রাসেল ঢাকা থেকে আছে আমাদের সাথে, শুনছে। জাহিদ শুভ আছে আমাদের সাথে বনানী থেকে, থ্যাংকস জানাচ্ছে আমাদেরকে এমন একটি শো করার জন্য, ওয়েলকাম আপনাকে। লিখেছে শাকিল খান, আচ্ছা সিরাজগঞ্জ থেকে, আচ্ছা সে শুনছে। আবুল কালাম আজাদ জয় আছে আমাদের সাথে, আজ প্রথম শুনছে, ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8-এ। মুক্ত আছে আমাদের সাথে গান্ডারিয়া থেকে, আমাদের সাথে আছে শুভ্র, আমাদের সাথে আছে কাইয়ুম যাত্রাবাড়ি থেকে, সে এবং তার ওয়াইফ শুনছে। তার কাছে একটি হসপিটাল এবং একটি হসপিটাল ঘটনা আছে, নিশ্চয়ই আমরা যে ঠিকানা দিয়েছি আপনি সেখানে লিখে আমাদেরকে সেই ঘটনাটি পাঠাতে পারেন www.facebook.com/ভৌতিক90.8, সেখানে ইনবক্সে গিয়ে আপনি বাংলা সুন্দর করে আপনার ঘটনাটি লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। অর্সি আছে আমাদের সাথে খিলক্ষেত থেকে, এভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে এসএমএস এর মাধ্যমে। আর স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য অপশন হচ্ছে AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং দেন সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আমি ঢাকা মিরপুর 1 থেকে বলছি। আমার ঘটনাটা হলো আমার গ্রামের একটা ঘটনা। ঘটনাটি হলো কিশোরগঞ্জ এর কোনো এক গ্রামে। অবশ্য এটা আমার সাথে ঘটেনি, ঘটনাটা আমার এক দুঃসম্পর্কের দাদা। ঘটনাটা হলো শীতের দিনে। একদিন তিনি বাজার থেকে তাদের বাড়ির দিকে রওনা দিলেন। তখন মাগরিবের পরপর। তো বাজার পাশে ছিল বড় এক নদী, নদীটির নাম হলো মেঘনা নদী। তো হঠাৎ ওনার এক আত্মীয় ওনাকে বলছে যে দাদা, আমার সাথে একটু আমার এক বোনের বাড়িতে যেতে হবে। তো আমার দাদা বলল, না ভাই তুই যা, এত সন্ধ্যা করে যাওয়া ঠিক হবে না। তারপরও অনেক চোরাচুরি করার পরে রাজি হলো। গ্রামটা হলো বাজার থেকে 2 কিলোমিটার দূরে। তারা হাঁটতে হাঁটতে সেখানে যাবে, কারণ তখন কোন রকমের গাড়ি পাওয়া যায়নি। তাই তারা সিদ্ধান্ত নিল যে হেঁটে যাবে। ভালো, দুজনে হাঁটতেছে আর কথা বলতেছে। তখন তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তার সামনে একটা জঙ্গল পড়ে। তারা সেটা জানে, তারপরও তারা সে রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেল। হঠাৎ তারা শুনতে পেল কোনো একটা মেয়ের কণ্ঠে তাদেরকে ডাকছে, আর তাদের নাম ধরে ডাকছে। তো তারা বলল, কিরে, এত রাতে জায়গায় কে এই মেয়ে, তাও আবার আমাদের নাম ধরে ডাকছে? চলো একটু এগিয়ে গিয়ে দেখিয়ে আসে। তখন তারা গেল, কিন্তু কাউকে তারা খুঁজে পেল না। কিন্তু যখন পেছনে ফিরে আসতে লাগলো, তখন আবার দাদার সাথে যে লোকটা ছিল সেই লোকটা জঙ্গলে আর নেই। তখন আমার দাদাও লোকটাকে ডাকাডাকি করছে, কিন্তু কোনো শব্দ নেই। ততক্ষণ হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ওই লোকটির ডাক শোনা যাচ্ছিল। তো আমার দাদা করল কি, ওই ডাকের শব্দ শুনতে শুনতে তার পেছু পেছু ছুটল, কিন্তু সেখানে কাউকে সে খুঁজে পাচ্ছে না। কিন্তু সে সামনের দিকে তাকিয়ে দেখল জঙ্গলটা হলো একটা বিল, খুবই পরিত্যক্ত একটা বিল। হঠাৎ পেছন থেকে কে যেন তাকে ধাক্কা দিয়ে ওই বিলে ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে সাথে দুজনের মধ্যে খুব লড়াই চলছিল। আনুমানিক প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তাদের মধ্যে লড়াই চলল। কিছুক্ষণ পর দূর থেকে অনেকগুলো লাইটের আলো দেখতে পেল আমার দাদা। মনে হয় কেউ যেন আসতেছে। তাদের দেখে দাদা আরো একটু জোরে আওয়াজ করে বলল, বাঁচাও, এই বলে সে চিৎকার দিতে শুরু করলো। তখন ওই লোকগুলা দাদার চিৎকার শুনে সেখানে এসে দেখে দাদায় জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই লোকগুলা দাদাকে দেখে চিনতে পারল। তারা দাদাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল।
সকালবেলায় যখন দাদার জ্ঞান ফিরল, তখন সব ঘটনা সবাইকে খুলে বলল। তারপর থেকে প্রায় 1 মাসের মতো দাদায় জ্বরে ভুগছিলেন। পরে আবার দাদা ভালো হয়ে গেছেন। কিন্তু সবচেয়ে হাসির কথা হলো যে দাদা যখন এই ঘটনা তার মনে পড়ে, তখন সে ঘরের দরজাতেও যেতে ভয় পায়। আমার লেখায় ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আমি শাকিল। ধন্যবাদ ভাইয়া। শাকিলের পাঠানো আরেকটি ঘটনা আমরা শুনে ফেলাম এবং এ পর্যায়ে যেটা করবো আরেকটা ঘটনা শুনবো এবং এর পরপর কিন্তু আরো বেশ কয়েকটা ঘটনা জমে রয়েছে। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে ফেসবুকে লিখতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানা লিখবেন এবং যারা SMS করতে চান AR লিখে স্পেস নাম ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। রাত 2টো পর্যন্ত আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছি। ভাইয়া আমি রাব্বি। এটা হলো আমার বন্ধুর বড় ভাইয়ের সাথে হয়ে যাওয়া ঘটনা। আমি ওনার মতো করে বলছি। কিছুদিন কাজের জন্য মোহাম্মদপুর টু রায়ের বাজার যাতায়াত করতে হয়েছে। রায়ের বাজার টু ধানমন্ডি, সেখানে থেকে মোহাম্মদপুর। এভাবে যাতায়াত করতে জ্যামে পড়ে অনেক সময় লাগতো। একদিন হুট করেই আবিষ্কার করে ফেলি বেরিবাঁধ রোড। এরকম জ্যাম ফ্রি নিরিবিলি পথ পেয়ে ভালোই লাগছিল। যেখানে ওই রোডে 1 ঘন্টা লাগে, সেখানে এদিকে মাত্র মিনিট 7। রাত 9:30। মোহাম্মদপুর হাউসিং এর পেছন দিয়ে 5 মিনিট পায়ে হেঁটে গলি পেরিয়ে বেরিবাঁধ রোডে এসে দাঁড়ায়। কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে আছে। মিনি বাস লেগুনা দূরে থাক, একটা রিক্সাও চোখে পড়ল না। বোকা বোকা লাগছিল নিজেকে। এদিক আসাটা ঠিক হয়নি। ভাবতে ভাবতেই একটা বাস এসে দাঁড়ালো। দৌড়ে উঠে জানালার পাশে একটা সিটও পেয়ে গেলাম। বাসে খুব বেশি যাত্রী নেই। আমার সিটের ওপাশের সিটে সাদা দাড়ির বুড়ো লোক, আর ওনার পাশেই মোটা করে কাঁচা পাকা মধ্যবয়সী ভদ্রলোক। ওনাদের দিকে তাকিয়ে কেমন যেন মাথাটা চক্কর দিয়ে উঠল। বুড়ো লোকটা পান খাওয়া লাল দাঁত বের করে হাসছে, আর ওনার পাশের কাঁচা পাকা লোকটাও মুচকি মুচকি হেসে কি জানি বলছে। ভয় ভয় লাগছিল। তারপরও মুখ বাঁকা করে সাহসী ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে রইলাম। আর চোখে তাকাচ্ছিলাম ওনাদের দিকে। হঠাৎ খেয়াল করলাম কে যেন ডাকছে। একজন না, কয়েকজন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ছোট জটলা বেঁধে গেছে। সবাই আমাকে দেখছে। তাদের মধ্যে একজন উঁচু গলায় বলছে, কি ভাই, আপনি কি পাগল নাকি? এই পোড়া বাসে উঠা কি করেন? মানে তাকিয়ে দেখি আমি সিটের পোড়া স্টিলের উপরে বসে আছি, আর কেউ নেই। তাড়াতাড়ি নেমে পড়ি। সবকিছু ঝাপসা ঝাপসা লাগছিল। ভিড়ের মধ্যে কেউ একজন বলেছিল এই বাস হরতালে পোড়ানো হয়েছিল, আর বাসে থাকা 2 জন লোক পুড়ে মারা যায়, যাদের একজন বৃদ্ধ আর একজন ছিল মাঝবয়সী। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। SMS এর মাধ্যমে আমাদের সাথে অনেকগুলো বন্ধু যুক্ত আছে। ইমরান আছে আমাদের সাথে, সে ফোন নাম্বার দিয়েছে। আচ্ছা, চাচ্ছি নিশ্চয় আপনার সাথে যোগাযোগ করবে। রাইসুল আছে আমাদের সাথে টঙ্গী থেকে। রেজাউল টঙ্গী থেকে লিখেছে। মাসুম ফোন নাম্বার দিয়েছে আমাদের সাথে। বেবু না বাবু, আচ্ছা, মতিঝিল থেকে লিখেছে। সাদিক আছে আমাদের সাথে। আমিনুল আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে এমডি রিপন এবং শামীম, দুজনই শুনছে। ফয়সাল আছে আমাদের সাথে। আলামিন আছে আমাদের সাথে। এন্ড অফ কোর্স যারা স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাদেরকে বলছি AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8। আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নম্বর লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যাবেন এবং জয়েন করবেন আমাদের সাথে। ইরফান বাপ্পি ঠিক এই মুহূর্তে আমাদেরকে শুনছেন জুরাইন থেকে। তিনি বলছেন, ভাইয়া দারুণ লাগছে। সেই রকম হচ্ছে সাহিত্য পর্বের জন্য বসে আছি ভাইয়া। কনক ভাইয়ার কথাগুলো আচ্ছা দারুণ লাগছে। ফিরোজ ভাইয়াও সাথে রয়েছে। ভৌতিক আমার খুব ভালো লাগে ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ ইরফান বাপ্পি আমাদেরকে এত কষ্ট করে শুনবার জন্য। আর যারা যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান তাদের জন্য অপশন একটাই, সেটা হচ্ছে facebook.com/bhautik90.8। অফকোর্স সেখানটায় ঘটনা লিখে পাঠাবেন, আমরা ট্রাই করব সেটি রিড আউট করবার জন্য।
আজ আমি তোমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমার আব্বুর কাছ থেকে শোনা। ঘটনাটা প্রায় 25 বছর আগের, আর তখনকার মিরপুরের পল্লবী এলাকা একটি গ্রাম বললেই চলে। চারিদিকে ঘন জঙ্গল, উঁচু নিচু টিলা পর্বত, ঝোপঝাড়, আর তার মাঝে 1 থেকে 2টি বাড়ি ঘর, যার মধ্যে হিন্দু পরিবারই বেশি। তাই কিছু মন্দির আর কিছু শ্মশান ঘাটও ছিল এই এলাকায়। আর সিরামিকের পাশ দিয়ে একটি মাত্র রাস্তা এসেছে আমাদের পাড়ার দিকে, যে রাস্তাটা সন্ধ্যার পর চলাফেরা করার জন্য খুবই খারাপ ছিল, কারণ রাস্তাটার পাশে দিয়ে ছিল একটি শ্মশান, আর তার পাশে ছিল ছোট্ট একটি বিল, 2টি তাল গাছ আর একটি তেঁতুল গাছ। বাড়ির কাছে ছোট্ট বাজারটির কাছে যেতেই ছিল অনেক পুরনো একটি শিমুল গাছ। আর এগুলোকে নিয়ে ছিল ভয়ঙ্কর ঘটনা। আব্বুর বন্ধু চাচু আর বিমল, তাদের সাথেই ঘটনাটা ঘটেছিল। প্রতিদিনের মতো তারা সেদিন রাত 10টা বাজে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিক ঘন অন্ধকার, রাস্তায় একটি কুকুরও কোথাও দেখা যাচ্ছিল না। তখন পর রাত 10টা মানে সবাই ঘরে গিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমে বিভোর। আর সে রাতে বোধহয় সবাই সন্ধ্যা বেলায় ঘরে ঢুকে পড়েছিল, কারণ চারিদিক পুরোই নীরব এবং থমথমে পরিস্থিতি। যাই হোক, এখন বাড়ি তো যেতেই হবে, তাই তারা একটু জোরে জোরে হাঁটা শুরু করলেন। আর যখন শ্মশান ঘাটের পাশে থাকা তাল গাছ আর তেঁতুল গাছটির নিচে এসে ওনারা পৌঁছালো, হঠাৎ একটি কালো বিড়াল আচমকা তাদের সামনে দিয়ে গাছ থেকে নেমেই দৌড় দিল। তারা প্রথমে একটু ভয় পেল, পরে যখন দেখল এটা বিড়াল, তখন তারা হেসে উঠল। বিড়াল দেখে ভয় পাচ্ছিল না। তারা আবার একটু সামনে যেতে দেখল পথের মাঝে একটা ছোটখাটো কালো ছাগল দাঁড়িয়ে আছে। বাচ্চু আঙ্কেল বলল, কিরে, এত রাতে এখানে এই ছাগল কার? বিমল বলল, চল নিয়ে যাই, পাড়ার কার হবে হয়তো, আর কেউ না আসলে পরের দিন খেয়ে ফেলবো সবাই মিলে। এই বলি সে ছাগলটাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে লাগলো। আর একটু সামনে যেতে সে বুঝতে পারল ক্রমশ ছাগলটার ওজন যেন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাই সে বলল, বাচ্চু দোস্ত, তুই একটু কাঁধে নে তো, আমি আর পারছি না। হঠাৎই যেন এটার ওজন দ্বিগুণ মনে হচ্ছে। বাচ্চু আঙ্কেল বলল, বুঝছি, ক্লান্ত হয়ে গেছিস তাই বল। বিমল কাকু বলল, না, আমি সত্যি বলছি, তুই নিয়ে দেখ। তারপর চাচ্ছু কাকা কিছু দূর শিমুল গাছটার নিচে গিয়েই হাঁপিয়ে গেল। বলল, দোষ রাখ, এটা এখানেই, আর পারছি না। সত্যি এটা অনেক ভারী, বাট প্রথমে তো এত ওজন ছিল না, এখন এত ভারী হলো কি করে জানি না। বিমল বলল, চল, আর একটু পথই তো বাকি আছে, দুজনে ধরেই নিয়ে যাই। তারা দুজনই ক্লান্ত। একই কাণ্ড, এবার দুজন লোক মিলেও ছাগলটাকে উঠাতে পারছেন না। তাই বিরক্ত হয়ে ছাগলটা সেখানে শিমুল গাছের নিচে রেখেই তারা হাঁটা ধরল। আর একটু এগিয়ে যেতেই বিমল কাকু বলল, চল আরেকবার চেষ্টা করে গিয়ে দেখি পারি কিনা। এখানে পড়ে থাকলে পরে রাতে শিয়ালে খাইয়া ফেলাবে ছাগলটাকে। বাচ্চু কাকু বলল, চল, বাট পেছনে শিমুল গাছটির নিচে গিয়ে দেখে ছাগলটি আর সেখানে নেই। চারপাশে ভালো করে খুঁজেও ছাগলটাকে আর কোথাও পাওয়া গেল না। তাই তারা বাসায় ফিরে যেতে লাগলো। আর হঠাৎই পেছন থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল, আজকের মতো বেঁচে গেলি তোরা, কিন্তু পরের বার আর বাঁচতে পারবি না। একথা শুনে তাদের ভয়ে শরীর পুরো শিউরে উঠল। আর এক মুহূর্তের জন্য তারা সেখানে দাঁড়িয়ে থেকে দৌড় দিয়ে ঘরে ঢুকে পড়ল। এর পরের দিন সব বন্ধুদেরকে সব খুলে বলল। তারা বলল, এর আগেও নাকি কয়েকজন লোকের রহস্যজনক মৃত্যু হয়েছে এখানে। তবে তোদের ভাগ্য ভালো, তোরা বেঁচে ফিরেছিস। আর আমরা শুনেছি ওই শিমুল গাছটা নাকি ওটার শেষ সীমানা, এর চেয়ে বাইরে ওটা বের হয় না। আর তোরা শিমুল গাছটা পার হয়ে চলে এসেছিস, তাই হয়তো তোরা বেঁচে গেছিস। ভাইয়ারা, এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদটা আপনাকে দিতে চাই এমন চমৎকার একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠাবার জন্য। ফিরোজ খানের কণ্ঠে শুনছিলাম এবং সে অসম্ভব সুন্দর একটি ঘটনা, যেটির মধ্যে সত্যিকার অর্থে আমার কাছে যেটা কিছুটা ফানি মনে হয়েছে এবং কিছুটা ভৌতিক, কিছুটা এনজয়েবল একটা ঘটনা মনে হয়েছে। এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছে। আপনি SMS মাধ্যমে লিখতে চাইলে AR লিখে স্পেস দিয়ে নাম দেন কথাবার্তা লিখে 2323 এই নাম্বারটা শেয়ার করতে হবে। ঠিক এই মানুষটার মতো করে যদি আপনি ঘটনা লিখে আমাদেরকে সেন্ড করতে চান তাহলে facebook.com/bhautik90.8 অফকোর্স আপনাকে সেই পেজে যেতে হবে এবং ভৌতিক বানানো হচ্ছে BHOUTIK 90.8। এবং যারা আমাদেরকে ফেসবুকে লিখতে চান তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/asianradio। সেই ঠিকানা যাবেন এবং আপনি আপনার কমেন্টটি করবেন। রাইট নাও যেটা করবো আরেকটা ঘটনা শুনবো এবং এই ঘটনার পরপরই আমরা চলে আসছি ভৌতিক সাহিত্য নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, ঘটনাটা 2008 সালের দিকে ঘটে। এটি আমার এক দুঃসম্পর্কের মামার মুখ থেকে শুনেছি। যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলছি। আমি রুবেল, বগুড়া শহরে থাকি। তো আমার বাসা থেকে কিছু দূরে একটা কাঠের ব্রিজ ছিল, তার পাশে ছিল শতবর্ষী একটি বট গাছ। আর এখানে আমরা সব বন্ধু মিলে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতাম। একদিন দুপুরে বট গাছের সামনে আসার পর আমার তীব্র প্রস্রাবের ব্যাগ পেতে লাগলো। আমি কোনো কিছু না ভেবেই গাছের গোড়াতেই কাজ সেরে ফেললাম এবং চলে গেলাম। পরের দিন রাতে ঘটল আসল ঘটনা। সব বন্ধু মিলে ওই ব্রিজে প্রায় রাত 1টা পর্যন্ত আড্ডা দিলাম এবং বাসায় চলে গেলাম, শুয়ে পড়লাম। কিছু সময় পর আমার বন্ধু শাওন আবার আমায় ডাকলো। আমি সাড়া দিতেই ও বলল, ইয়াসিরের বাবার অবস্থা খুবই খারাপ, হাসপাতালে নিতে হবে। আমি তখনই গেট খুলে ওর পেছনে পেছনে হাঁটতে লাগলাম। আগে বলে রাখি, ইয়াসিরদের বাড়ি যেতে হলে ওই বট গাছ ও ব্রিজের পাশ দিয়ে যেতে হতো। তো আমি হাঁটতে থাকলাম আর ভাবলাম দ্রুত পৌঁছাতে হবে। হাঁটার ফাঁকে আমি শাওনকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু উত্তর পেলাম না। আমি ভাবলাম চিন্তায় আছে তাই হয়তো কথা বলছে না। কিন্তু যখন ব্রিজে উঠলাম তখন আমার কিছুটা হুঁশ ফিরল, কারণ কাঠের ব্রিজে আমি যখন হাঁটছি আমি শুধু আমার হাঁটার আওয়াজ পাচ্ছিলাম। তখনই আমি ওকে বললাম, শাওন তুই কিছু বলছিস না কেন? ঠিক তখনই ও ফিরে তাকালো এবং আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই ভয়ঙ্কর দৃশ্য আমি কল্পনা করলেও আজও আমার গা শিউরে ওঠে। দেখলাম চোখবিহীন বিকৃত একটা মুখ, আর রঝরে রক্ত পড়ছে ওই বিকৃত মুখটা থেকে, আর তার পা মাটি থেকে অনেক উঁচুতে। আমি আর সহ্য করতে পারছিলাম না, লুটিয়ে পড়লাম মাটিতে। যখন হুঁশ ফিরল তখন দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি জানতে চাইলে ওরা বলল আমি নাকি বট গাছের পাশে বেহুশ হয়ে পড়েছিলাম। এক লোক আমাকে দেখে চিনতে পারে এবং আমার বাসায় খবর পাঠায়। কিন্তু আমি বুঝলাম না। আমার স্পষ্ট মনে আছে আমি বেহুশ হওয়ার সময় আমি ব্রিজের উপরে ছিলাম, কিন্তু কিভাবে গাছের পাশে গেলাম? যাই হোক, ওই দিন আমি এক কবিরাজের কাছে গেলাম এবং সে আমাকে বলল, তুমি গাছের গোড়ায় প্রস্রাব করেছিলে, ওই গাছে এক খারাপ জিন থাকে। তিনি আমাকে বললেন যে একটা খাসি জবাই করে গভীর রাতে গিয়ে সেখানে রেখে আসতে। আমি কবিরাজের কথা মতো সেখানে গিয়ে একটা খাসি জবাই করে রেখে আসলাম এবং এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। মোহাম্মদ তাইদ আল মাসুদ, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা থেকে লিখছে। ধন্যবাদ।
এসএমএস এর মাধ্যমে লিখুন আপনার কথাবার্তাগুলো, AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। সাগর আছে আমাদের সাথে, অনেক এসএমএস করছে, কেন পড়ছি না আপনার লেগেছে। কাইয়ুম আছে আমাদের সাথে, উত্তরা থেকে ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই যোগাযোগ করবে। আরাফাত হোসেন আছে আমাদের সাথে, হৃদয় তার নাম। বর্ষা আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, ভালো লাগছে, একটা ভয় পাচ্ছে। নতুন বন্ধু ওয়েলকাম করছে আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM আর ভৌতিক আজকের এই শোতে। রাকিব আছে আমাদের সাথে, জুইন আছে আমাদের সাথে, এমনি হিমেল আছে আমাদের সাথে, জরার হোসেন আছে, আলামিন হোসেন আছে আমাদের সাথে, আমিনুল আছে আমাদের সাথে আছে রায়হান, আমাদের সাগর আছে আমাদের সাথে, আমিনুল আছে আমাদের সাথে আছে, রুদেলা হাসি আছে আমাদের সাথে, ইউসুফ জুরাইনাথ থেকে আছে আমাদের সাথে, সাইদ লিখেছে, রাজীব আছে আমাদের সাথে মিরপুর থেকে, তাহসান মোহাম্মদপুর থেকে গেছে, নতুন বন্ধু শুনছে, ওয়েলকাম করছি। জাহারান আছে আমাদের সাথে ফ্রম আচ্ছা কাশীপুর থেকে নারায়ণগঞ্জ। পাওয়ার আছে, পাওয়ার আজাদ লিখেছে, ফোন নাম্বার দিয়ে আসতে যাচ্ছে। এভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এই মুহূর্তে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। ফেসবুক মাধ্যমে অফকোর্স আপনি জয়েন করবেন, লিখে ফেলবেন facebook.com/asianradio, সেই ঠিকানায় গিয়ে আপনার কমেন্টটি। শহীদুল ইসলাম শুভ, ম্যাক্স, শাকিব, আব্দুল্লাহ মামুন রয়েছেন আমাদের সাথে, ইনোসেন্ট বয়, রায়হান রয়েছেন আমাদের সাথে ঠিক এই মুহূর্তে অন্তর, এবং রয়েছেন শাকিব, আলামিন রয়েছেন আমাদের সাথে। এর বাইরে আরো অনেকগুলো বন্ধু। মিস্টার জুয়েল তিনি বলছেন আমাদেরকে ভৌতিক 90.8 আমার খুব প্রিয় একটি ভৌতিক অনুষ্ঠান, তাই এর কোনো এপিসোডই আপনি মিস করেন না। এরপর যে আমরা যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো ভৌতিক সাহিত্যে, এবং এই গল্পটার জন্য মূলত আমি পর্যন্ত ওয়েট করছিলাম। ঠিক এই মুহূর্তে সেই গল্পটা শুনবো এবং শুনে ফিরবো। 25 মিনিটের এই দীর্ঘ গল্পটি শুনে আপনার কমেন্ট এবং এসএমএস নিয়ে আমরা কিন্তু ফিরছি। গাড়ি ঘোড়া দোকানপাট থাকলেও গ্যাঞ্জাম নেই। এখানকার চমচমের খুব সুনাম আছে। একটা দোকানে বড় দেখে খান পাঁচেক চমচম গপাগপ গিলে মন খুশ হয়ে গেল সুমনের। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড ছাড়িয়ে চলে এলো নদীঘার মোড়ে। এখান থেকে মিনিট 5 ডাকাতে কালীবাড়ি, তারপরে মিনিট 2 হাঁটলেই ছায়াচিত্র সিনেমা হল। পানিপাতিনিতে এলে ছায়াচিত্র হলে নাইট শোয়ে একটা করে ছবি বাঁধা সুমনের। বাংলা, হিন্দি, ইংরেজি যখন যেমন হয়। জীবনে ছবি অনেক দেখেছে সুমন, তার উপর এখন টিভির দৌলতে ঘরে বসেই রিমোট টিপে যত খুশি ছবি দেখা যায়। তাই ছবি দেখাটা তার লক্ষ্য নয়, লক্ষ্য হলো টাইম পাস। বাড়তি হলো সিনেমা হলের মালিক রবিবাবুর সঙ্গে একটু আড্ডা মেরে আসা। টিভি আর সিনেমা নিজেরা ভাই ভাই না হলেও ভাইরা ভাই তো বটেই। অতএব রবিবাবু বলতে গেলে তার লাইনেরই লোক। কিন্তু হাঁটতে হাঁটতে ছায়াচিত্র হলের সামনে পৌঁছে সুমন হতাশ হল। টিভির দাপটে সিনেমা ব্যবসার হাল দিনে দিনে খারাপ হচ্ছে সে জানে। তার জন্য রবিবাবু তাকে খোঁচা মেরে কথাও শোনান। কিন্তু তাই বলে এই অবস্থা। সার্চ লাইট, ডেলাইট দূরের কথা, টিম টিম করে একটা লো ভোল্টেজের বাতি জ্বলছে। তাতে হলের গায়ে লাগানো ছবির পোস্টারটাও ঠিক মতো পড়া যাচ্ছে না। লোকজনও আশেপাশে বিশেষ চোখে পড়ছিল না। কাউন্টারে মুখ পর্যন্ত চাদরে ঢেকে একজন বসে বসে ঝিমোচ্ছিল। লোকটাকে চিনতে পারল না সুমন। গেটে যে লোকটা দাঁড়িয়ে আছে সেও অপরিচিত। তার চেয়ে বড় কথা, গেট কিপারের পাশে রবিবাবু দাঁড়িয়ে থাকেন। কিরকম কি টিকিট বিক্রি হলো নিজে দাঁড়িয়ে থেকে তদারক করেন। আজ নেই। রবিবাবু কই? রবিবাবু? সুমন জিজ্ঞেস করল। গেট কিপার মুখ তুলে তাকালো সুমনের দিকে। এরও আপাদমস্তক ঢাকা চাদরে, বেশ রোগা, তবে চোখ দুটো জলজলে। পাল্টা প্রশ্ন করল, কোন রবিবাবু? হাউসের মালিক রবিবাবু, রবিরঞ্জন দাস। উনি তো আজ আসেননি। আসেননি? না, উনি ব্যস্ত আছেন কাজে। লোকটা মুখ ঘুরিয়ে নিল। শুধু ছবি হবে আজ, আড্ডাটা আর হবে না। ভারী রসিক মানুষ এই রবিবাবু। মুখ চোখের নানান ভঙ্গি করে এক একটা এমন মজার কথা বলেন, হাসি চাপা দেয়। ব্যবসার এই দুরবস্থার মধ্যে কি করে এত হাসি খুঁজে পান কে জানে। মনটা দমে গেল সুমনের। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সে এগিয়ে গেল ছবির ডিসপ্লে বোর্ডের দিকে। বাংলা বই চলছে। স্টিল ফটোগ্রাফ দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল
ভূতের বই, কিন্তু অসম্ভব বোকা বোকা নাম। দেখা হবে মাঝ রাতে। বাংলা সিনেমার সাধে ইহা। যাকে তার তো সময় কাটানো নিয়ে কথা। সুমন এগিয়ে গেল টিকিট ঘরের দিকে। ব্যালকনির একটা টিকিট কেটে ঢুকে পড়ল হলে। গেটকিপার টিকিট ছিঁড়ে অর্ধেকটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, লাইটম্যান নেই, আপনি আপনার মতো জায়গা বেছে নিয়ে বসে পড়ুন। লাইটম্যান নেই না, এইভাবে বেশি দিন রবিবাবু টানতে পারবেন বলে মনে হয় না। যে কোনো দিন হাউসে তালা পড়বে। দোতলার সিঁড়ির মুখে একটা জিরো পাওয়ার জ্বললেও ব্যালকনি পুরোপুরি অন্ধকার। অনেক কাল ধরেই এখানে সুমনের যাতায়াত, তাই লাইটের সুইচ খুঁজে পেতে অসুবিধা হলো না তার। আলো জ্বালিয়ে পিছনের দিকে ভালো জায়গা দেখে বসে পড়ল সে। সারি সারি সিট ফাঁকা পড়ে আছে, একটা লোক নেই। দেখতে দেখতে গাটা হঠাৎ কিরকম ছমছম করে উঠল তার। মিনিট 15 কেটে গেল। ওয়ার্নিং বেল পড়ে গেল। ব্যালকনির গেট ঠেলে ভিতরে ঢুকে এলো কয়েকজন লোক। তারা নিজেদের মতো জায়গা খুঁজে নিয়ে বসে পড়ল ছড়িয়ে ছিটিয়ে। তাদের মধ্যে একজন লুঙ্গি পরা লোকও দেখা যাচ্ছিল। সিটে বসে পা তুলে বেমালুম বিড়ি খেতে শুরু করল। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এটুকু কম্প্রোমাইজ না করলেই নয়। দেখে গা জ্বলে যাচ্ছিল। কে আর করবে? সুমন চুপ করে রইল। বই শুরু হয়ে গেল। গেট থেকে উপরে এসে ব্যালকনির লাইটটা নিভিয়ে দিয়ে গেট টেনে চলে গেল গেটকিপার। কয়েকটা বোকা বোকা অ্যাডের পর পর্দায় রক্তপানরত হায়নার মুখ ভেসে উঠল। ব্যাকগ্রাউন্ডে শ্মশান, দাও দাও করে চিতা জ্বলছে। নানান সাইজের মরার মাথা শাটাশাট নাচতে নাচতে ফুটিয়ে তুলছে বইয়ের টাইটেল। দেখা হবে মাঝ রাতে। বাহ, হেভি টেকনিক তো। নামটা যাই হোক, গল্পটা জমে যেতে পারে। সুমন পিঠ টান টান করে বসল। গল্প শুরু হয়ে গেল। এক বয়স্কা ভদ্রমহিলার উপর ভূত ভর করেছে। ভদ্রমহিলার বাঁশির মতো সরু নাক, জোড়া ভুরু। বয়স চলে গেলেও এখনো অসামান্য সুন্দরী। চোখ কপালে তুলে অপ্রকৃতিস্থের মতো তিনি সারা ঘর ঘুরে বেড়াচ্ছেন। চিৎকার করে বলছেন, আমায় রক্ত দাও, আমি রক্ত খাবো। বড্ড খিদে আমার, কতদিন না খেয়ে থাকবো। কে বলে বাংলা সিনেমার মান পড়ে গেছে? ভদ্রমহিলা দুর্দান্ত অ্যাক্টিং করছেন, এমন জীবন্ত যে রীতিমতো ভয় ভয় করে উঠল সুমনের। আচমকা সারা শরীর প্রচন্ডভাবে ঝাঁকি দিয়ে উঠল ভদ্রমহিলার। আস্তে আস্তে চোখ দুটো নরমাল হয়ে এলো তার। তারপর এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে ঠিক যেন সুমনের চোখে এসে স্থির হয়ে গেল। ওরে বাবারে, কি ভীষণ সে চোখের দৃষ্টি! সুমন সহ্য করতে পারল না, সরিয়ে নিল চোখ। ভদ্রমহিলা খলখল করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, কিরে, আমায় রক্ত দিবি নে? আমার সব রক্ত চেটে পুটে খেয়েছিস, আমায় রক্ত দিবি নে?
সিনেমার ছবি কখনো কথা বলে দর্শকের সঙ্গে? মাথাটা কিরকম ভো ভো করে উঠল সুমনের। আর তারপরে সে চোখের সামনে যা দেখল, মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো তার। সুমন দেখল ভদ্রমহিলা সিনেমা হলের পর্দা থেকে শটান বেরিয়ে পা পা করে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন। হাত নাড়িয়ে স্পষ্ট তাকে লক্ষ্য করে যেন বলছেন, দাঁড়া, আমি আসছি। তোর শরীরে অনেক রক্ত, গরম গরম টাটকা টাটকা রক্ত। ভদ্রমহিলা জিভ চাটতে শুরু করলেন। শুধু কথাই বলে না, পর্দা থেকে ছবির মানুষ নেমেও আসে না। এতটা বাড়াবাড়ি কিছুতেই সম্ভব নয়। নির্ঘাত কিছু গোলমাল আছে এর মধ্যে। সিট থেকে তড়াক করে উঠে পড়ল সুমন। সঙ্গে সঙ্গে ব্যালকনির দর্শকরা সকলে একসঙ্গে গলা মিলিয়ে হেসে উঠল। সুমন চমকে উঠে তাকিয়ে দেখল দর্শক কই, 5টা সিটে স্রেফ 5টা কঙ্কাল বসে আছে। না, যথেষ্ট হয়েছে। মাথায় থাকুক আমার সিনেমা, মাথায় থাকুক টাইম পাস। আর্তনাদ করে সুমন হুড়মুড়িয়ে ব্যালকনির গেট ঠেলে ছুটল সিঁড়ির দিকে। সিঁড়ি ভেঙে নিচে নেমে প্রাণপণ ছুটতে লাগলো। ছুটছে ছুটছে, তারপর আর কিচ্ছু মনে নেই তার। কতক্ষণ ঠিক বলতে পারবে না। আস্তে আস্তে জ্ঞানটা ফিরে এলো সুমনের। চোখ মেলে দেখল সে শুয়ে আছে। তখনও বুকটা তার উঠছে পড়ছে। আতঙ্কে গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে আছে। ধড়মড় করে উঠে বসল সে। উঠবেন না সুমন ভাই, উঠবেন না। ভারী গলায় কি যেন বলে উঠলেন, আর একটু শুয়ে থাকুন। এই গলা সে চেনে। সুমন বাদিকে ঘাটটা কাত করতেই দেখল মা জগদম্বা লজের শ্যামবাবু। সঙ্গে সঙ্গে বুকটা হালকা হয়ে এলো তার। বলল, না না, ঠিক আছে। আমি কোথায় শ্যামবাবু? শ্যামবাবু বললেন, মন্দিরে। সুমনের মাথাটা পরিষ্কার হয়ে এলো। তাকিয়ে দেখল ঠিক তাই, ডাকাতে কালীবাড়ি মন্দিরের নাট মন্দিরে তা। দূরে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। তার সামনে চাদরে গুটিসুটি মেরে বসে আছে একজন লোক। এই লোকটা শ্যামবাবুর চেনা। একটু আগে এই পথ দিয়ে সুমন যখন আতঙ্কে পাগলের মতো ছুটছিল, তখন সেই ছুটে গিয়ে তাকে ধরেছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে শ্যামবাবুও তার সঙ্গে হাত লাগান। শ্যামবাবু মন্দিরে তখন নিশীথ পূজায় বসেছিলেন। সুমন তারপরে অজ্ঞান হয়ে যায়। শ্যামবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সুমন ভাই? এদিকে কোথায় গিয়েছিলেন এই রাত বিরতে? কে তাড়া করেছিল আপনাকে? সুমন থরথর করে কেঁপে উঠল। শ্যামবাবু তাকে ভরসা দিয়ে বললেন, আপনি এখন মায়ের মন্দিরে। সম্পূর্ণ নির্ভয়ে সমস্ত খুলে বলুন। আরো কিছুক্ষণ লাগলো সুমনের নিজেকে সামলাতে। তারপর ভয়ে ভয়ে ঢোক গিলতে গিলতে সমস্ত খুলে বললেন। সব শুনে শ্যামবাবু যেন আকাশ থেকে পড়লেন। বললেন, করেছেন কি? ছায়াচিত্র হল তো মাস 6 উপর বন্ধ। আপনি গিয়েছিলেন সেখানে বায়োস্কোপ দেখতে? যাওয়ার আগে আমাকে বলবেন তো। ছায়াচিত্র বন্ধ? কি বলছেন আপনি? সুমন চেঁচিয়ে উঠল। সে খুব দুঃখজনক ঘটনা। শ্যামবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, জানেন তো সিনেমার ব্যবসার হাল। ছায়াচিত্র হলের মালিক রবিবাবু হাউস চালাতে গিয়ে
ধার দেনায় পুরো ডুবে গিয়েছিলেন। মহাজনদের জ্বালায় পানি পাতিনি থেকেই পালান তিনি। শোকে দুঃখে বিছানা নেন তার স্ত্রী, পরে সুইসাইড করে মারা যান। এ তল্লাটে তার মতো সুন্দরী আর একটিও ছিল না। মরার পরও দেখতে গিয়ে চোখ ফেরাতে পারছিলুম না, বুঝলেন? দাঁড়ান দাঁড়ান, সুমন হঠাৎ কিরকম উত্তেজিত হয়ে উঠল। ভদ্রমহিলার কি জোড়া ভুরু ছিল? ঠিক ঠিক। শ্যামবাবু অবাক হলেন। আপনি কি করে জানলেন সুমন ভাই? সুমন সিনেমার কথা বলল। শুনে শ্যামবাবুর চোখ গোল হয়ে গেল। কপালে হাত ঠেকিয়ে প্রণাম নিবেদন করে বললেন, জোর বাঁচান বেঁচেছেন আপনি, মা মহামায় আপনাকে রক্ষা করেছেন। সুমন উঠে পড়ল, ঘড়ির দিকে চেয়ে দেখল রাত 10টা বেজে গেছে। হোটেলের সারাদিনের হিসেব বুঝে নিয়ে এই সময় রোজই মন্দিরে চলে আসেন শ্যামবাবু। নিশীথ পুজো সেরে এখান থেকেই নিজের বাড়ি চলে যান। কিন্তু আজ আর বাড়ি না ফিরে সুমনকে হোটেলে পৌঁছে দিতে চললেন। সুমনও না করল না। এখনো ভয়ে চমকে চমকে উঠছে বুকটা তার। নদীঘা মোড়ের দিকে স্টার্ট করার আগে শ্যামবাবু হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আঙ্গুল তুলে দূরে দেখিয়ে বললেন, ওই আপনার ছায়াচিত্র হল, দেখতে পাচ্ছেন কিছু? সুমন ভয়ে ভয়ে তাকালো। এখান থেকে ছোট একটা মাঠ পেরিয়ে তারপর ছায়াচিত্র সিনেমা হল। কিন্তু কোথায় হল? চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। অন্ধকার ঘুটঘুট করছে। শ্যামবাবু ঠিকই বলছেন, মা মহামায়ার কৃপা ছাড়া আজ বেঁচে ফিরতে হতো না তাকে। হোটেলে ফিরে মুখে কিছু রুচল না সুমনের। বড় এক ঘুঁটি জল খেয়ে শ্যামবাবুকে গুড নাইট জানিয়ে তাড়াতাড়ি লেপ টেনে শুয়ে পড়ল। রাতটা কাটিয়ে ভালোই ভালোই এখান থেকে পালাতে পারলে বাঁচে। কিন্তু সব হিসেব কি আর মানুষের ঠিকঠাক থাকে না? ঠিকঠাক হয়। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল সুমনের। চোখ মেলে চেয়ে হাড় হিম হয়ে গেল তার। মশারি ঠেলে কালো একটা গোল অন্ধকার ঝুঁকে পড়েছে তার মুখের উপর। মাথায় উঠল ঘুম। লেপ জোড়ে মশারি ছিঁড়ে নেমে পড়ল সে নিচে। চিৎকার করে বলল, কে কে কে? চেঁচাবেন না সুমন বাবু। অন্ধকারের ভেতর থেকে কে যেন বলে উঠলেন, লাইটটা জ্বালান আগে। সুমন ছুটে গিয়ে লাইটটা জ্বালিয়ে ভয়ে শিউরে উঠল। ঘরে দাঁড়িয়ে আছে রবি বাবু, ছায়াচিত্র হাউসের জলজান্ত মালিক রবি বাবু। সেই মাঝারি হাইট, ফর্সা রং, চোখে হাই পাওয়ার রিমলেস চশমা, ঠোঁটের কোণে বাঁকা হাসি। এ কি আপনি? আপনি এখানে কি করে এলেন? সুমন বলল, আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? বলছি, রবিবাবু বললেন, কিন্তু তার আগে বলুন, পালিয়ে এলে কি বাঁচা যায় সুমন বাবু? আমার স্ত্রীর হাত থেকে বেঁচেছেন, কিন্তু এবার যে আমার টার্ন, তার জন্যই তো কিরকম দেখা হয়ে গেল আমাদের মাঝ রাতে। রক্ত জল হয়ে গেল সুমনের। কাঁপতে শুরু করলো গলা। আপনি আপনি ঠিকই ধরেছেন, শ্যামবাবু আপনাকে রং ইনফরমেশন দিয়েছেন সুমন বাবু। হাসতে হাসতে নিজের স্টাইলেই কথা বলে চললেন রবিবাবু। আমি বাড়ি থেকে পালাই টালাইনি, বুঝলেন? আমিও আমার মিসেসের মতো সুইসাইডই করেছিলাম। নদীতে ডেড বডি ভেসে গিয়েছিল বলে কেউ ট্রেস করতে পারেনি আমাকে।
সুমন কাঠ হয়ে গেল। একবার বেঁচে ফিরেছে, কিন্তু এবার বড় কঠিন চক্করে পড়েছে। মাথার চুলগুলো একটা একটা করে দাঁড়িয়ে যেতে লাগলো তার। কি করছেন তখন থেকে? গলা সাচ্ছেন নাকি? সুমন চেয়ে রইল। হঠাৎ রবিবাবু গম্ভীর হয়ে গেলেন, গলা বদলে বললেন, প্রণন মশাই, আপনাকে একটু হেল্প করতে হবে। আমাকে? রাইট, আপনার সঙ্গে একটু পুরনো হিসেব ঝোকানোর আছে। এর জন্য আপনি পানি পাতি নিতে আসবেন বলে কবে থেকে হা করে বসে আছি জানেন? এই তো এতক্ষণে গোটা শব্দ ফুটেছে। রবিবাবু বলে চললেন, যত নষ্টের গোড়া আপনারাই। আপনাদের টিভি কোম্পানি আমাদের পথে বসিয়েছে। আমাদের এতদিনের সাধের ব্যবসা ডকে তুলে দিয়েছে, শেষ করে দিয়েছে আমাদের। কিন্তু আমরা একা শুধু শেষ হব কেন চাদু? আপনাকেও আমাদের পার্টনার হতে হবে, বুঝলেন? ব্যাস, হিসেব সমান সমান। রবিবাবু অট্ট হাসিতে ফেটে পড়লেন। সুমন চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো আর ভয় পাচ্ছে না সে। আসলে খুব বেশি ভয় পেলে মানুষের ভয়বোধটাই কিরকম অসাড় হয়ে যায়। সুমনেরও তাই হয়েছে। কি সুমন বাবু, আমার প্রস্তাবটা পছন্দ হলো না বুঝি? রবিবাবু বললেন, করে কি দেখছেন বলুন তো আমার মুখের দিকে? আপনি আমার পার্টনার হলে দুজনে মিলে আমার হাউসে বসে প্রাণ ভরে আড্ডা মারব, হ্যাঁ? সুমন চেয়ে রইল। আরে কি ভাবছেন মশাই? কিসের ধ্যান করছেন? আসলে মাথা থেকে সব ভয়, সব টেনশন বেরিয়ে গেলে তখন আসল কথাটাই মনে পড়ে যায় মানুষের। সুমনেরও মনে পড়ল, মা মহামায়া, একবার না বলতেই বাঁচিয়েছ, আর একবার নয় বাঁচালে? মায়ের কাছে ছেলে কি এইটুকু আবদার করতে পারে না? সুমনের চোখ জলে ভরে উঠল। সে মন প্রাণ দিয়ে মাকে ডাকতে লাগলো। এবং আজকের মতো আমাদের সময়টা শেষ। শুনছিলাম ভৌতিক সাহিত্য, যেখানকার কেন্দ্রীয় চরিত্রে যিনি ভয়েস দিয়েছেন আমাদের সবার প্রিয় রনি ভাই, এবং সাইড চরিত্রে খালিদ পাশা ছিল আমাদের নিউজ ডিপার্টমেন্টের সমী আপু ছিলেন, আমিও পার্সোনালি আমি নিজেও ছিলাম। অলরাইট, আমরা দেখতে দেখতে আজকের মতো কিন্তু সময়টা শেষ। ফেসবুকে অনেকগুলো বন্ধু আমাদেরকে SMS করেছিলেন। রেজাউল ইসলাম শিমুল, তিনি বাড্ডা থেকে শুনছিলেন। জোনাকির আলো, তিনি বলছেন আমার বাবা মা দাদি আর বোনের সাথে ঘটে যাওয়া গল্পগুলো ইমেইলে শেয়ার করতে চাই। ইমেইলের অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক908@gmail.com। অফকোর্স আপনি সেখানটা ইমেল করবেন এবং আই হোপ আমরা সেখান থেকে যদি মানসম্মত হয় সেটি পড়বার চেষ্টা করবো। এবং যদি ইমেইল করতে আপনার ঝামেলা হয় তাহলে আরেকটি ইজি ওয়ে রয়েছে, উইচ ইজ ফেসবুকে যাবেন এবং সেখানে লিখে ফেলবেন ভৌতিক 90.8, অর্থাৎ BHOUTIK 90.8। দেন সেখানটা লিখে আপনি ইনবক্স করে দিবেন এবং সেই ইনবক্সটা কিন্তু আমরা রেগুলার চেক আউট করে থাকি। আরশাদ আলম, তিনি বলছেন খুব ভয় পাচ্ছি